সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1477তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ শফিক হোসেনের জীবনের, প্রবাসী মোহাম্মদ শফিকের জীবনের সতর্কতামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, ভিডিও ভাইরালের ভয়ে গোপনে শ্বশুরকে বিয়ে করে প্রবাসীর বউ। দর্শক বন্ধুরা, আমাদের সমাজে এখনও এমন নারী রয়েছে যারা কিনা জীবন দিতে রাজি, ইজ্জত দিতে নয়, যাদের কাছে জীবনের চেয়েও ইজ্জতের মূল্য বেশি। এই গল্পটা শুধু একটা গল্পই নয়, আমার কাছে মনে হয় প্রবাসী ভাইসহ প্রবাসীর বউদের জন্য এই গল্পটা হবে এক সতর্কতার বাণী। এই গল্পটা শুনলে আপনিও হয়তো এমন মহা বিপদ থেকে, এমন প্রতারণার ফাঁদ থেকে বেঁচে যেতে পারেন। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই প্রবাসী শফিকের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে শফিক ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শফিক হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার দুইজন মা সহ আমার দাদিমণি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট 3টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ডাক্তার বলতে গেলে আমার বাবা তেমন কোনো বড় MBBS ডাক্তার না। আমাদের এলাকাতেই আমার বাবার রয়েছে একটা ঔষধের ফার্মেসি। সেই ঔষধের ফার্মেসিতে ঔষধ বিক্রির পাশাপাশি আমার বাবা জমি জামাও করতো, মানে কৃষিকাজও করতো। আমাদের বাড়িতে, আমাদের গ্রামে আমার বাবার ছিল অনেক বেশি সয় সম্পত্তি। আব্বা কোনোটা বর্গা করতো, কোনোটা নিজেই করতো। এরকম করে করে মোটামুটি আমাদের জমির ফসলে আমাদের পুরো বছরের খাবার হয়ে যেত। মূলত আমি জন্ম হবার আমার যে ভাই বোনগুলো আছে তারা আমার থেকে বয়সে অনেক ছোট। তারা বলতে গেলে অনেকটাই ছোট। আমি তাদের সাথে বয়সের অনেক পার্থক্য। তার বড় কারণ হচ্ছে আমার আব্বার বয়সও কিন্তু অনেকটা বেড়ে গেছে, আমার মায়ের বয়সও। আমি শুনেছিলাম আমার দাদির মুখে আমার আব্বা আম্মার বিয়ের বহু বছর পরে আমি দুনিয়াতে আসি। আমি যে সময় দুনিয়াতে আসি ওই সময় নাকি আমার বাবাকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য আমার দাদি মেয়ে খুঁজতেছিল, যে আমার আব্বাকে আরেকটা বিয়ে করাবে, বিকজ আমার মায়ের ঘরে কোনো সন্তান হয় না। এইরকম করে মেয়ে খোঁজাখুঁজির একটা পর্যায়ে আমি নাকি হঠাৎ করে আমার মায়ের গর্ভে আসি এবং আমি দুনিয়াতে আসি। এক পর্যায়ে আমার দাদি তখন মেয়ে খোঁজা বাদ দিয়ে দেয়, কিন্তু এরপরেও আমার বাবার থেকেও আমার মায়ের বয়স একটু বেশি ছিল। পরে আমার মা নিজেই আমার দাদিকে বলল যে আপনার ছেলেকে আপনি আরেকটা বিয়ে করান। যদিও ওই বিয়েতে আমার আব্বার তেমন মতামত ছিল না, কিন্তু এরপরেও আমার দাদি আর মায়ের অনুরোধে আমার আব্বা দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়। আমার ঘরে আসে আমাদের সৎমা, এবং সৎমা আসার পরেই আমার আরও 3টা ভাই আর আরও একটা বোন হয়। এভাবেই আমরা 4 ভাই আর 1 বোন হই। যাই হোক, ছোটোবেলা থেকে পরিবারে আমি প্রচুর পরিমাণের ভালোবাসা পাই। পরিবারের বড় ছেলে হিসাবে আমার দাদি, আমার মা, আমার বাবা এবং আমার সৎমা প্রত্যেকে আমাকে অনেক বেশি ভালোবাসে। এরকম করে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমি আমাদের গ্রামের একটা স্কুলে ক্লাস 7-এ পড়ি। যখন আমি ক্লাস 7-এ পড়ি ওই মুহূর্তে আমার মায়ের অবস্থা খুবই খারাপ। আমার মায়ের জীবন যায় বলে একটা অবস্থা। আমার বাবার সাথে মায়ের বয়সের অনেক পার্থক্য ছিল। সর্বনিম্ন আমার বাবার থেকে আমার মা প্রায় 5 থেকে 6 বছরের বড় ছিলেন। আম্মার অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়, এবং আম্মার অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে আমি সেই মুহূর্তে আর স্কুলে খুব একটা যাইতাম না। তখন তো আমি ক্লাস 8-এ পড়ি। আমি স্কুলে খুব একটা যাই না। আমার মাকে নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে, কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করতে থাকে আব্বা এবং দাদির সঙ্গে। প্রায় 1 বছর ধরে আমার মা বিছানায় পড়ে যায়, এবং 1 বছর আম্মার সম্পূর্ণ সেবা যত্ন আমি করি। আম্মাকে গোসল করানো, আম্মাকে খাওয়ানো, এবং আমার কাছে মনে হয় যে আমার মায়ের দোয়া আমার উপরে এই পর্যন্ত আছে বলেই আমি এখনও টিকে আছি। যাই হোক, এরকম করে প্রায় 1 বছর আমার আম্মা বিছনায় থাকে, এবং 1 বছর পরে আমার আম্মা ইন্তেকাল করে।
আমার আম্মা মারা যাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। আমার মা, বাবা এবং এই পরিবারের যত মানুষ আছে তাদের মাঝে আমি সবথেকে বেশি ভালোবাসতাম আমার মাকে। মায়ের এই মৃত্যু আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। মা মারা যাওয়ার পরে আমি একরকম বাকরুদ্ধ হয়ে যাই, মানে কথা বলতে পারি না, একরকম বোবা হয়ে যাই। এক দুঃখ, কষ্ট আর মানবতার জীবনযাপন করতে থাকি। মায়ের মৃত্যুর পরে পরে আমার বাবাও জানি কেমনটা পরিবর্তন হয়ে যায়। আমার বাবার সেই সময়তে বয়স প্রায় অনেকটা বেড়ে গেছিল। আমার আব্বারও মরণ ঘাটে ছুঁই ছুঁই বলে অবস্থা। আমার আম্মার মৃত্যুর পরে আমার আব্বাও খুব বেশি একটা আর আমাকে মূল্যায়ন করতো না। আমার আম্মার মৃত্যুর পরে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু আমার আব্বা একটা বারের জন্য আমাকে এটা বললো না, তুই স্কুলে যাস না কেন, পড়াশোনা কেন বন্ধ করলি। আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছি, কিন্তু এই নিয়ে আমার আব্বার আর কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমি যখন পড়াশোনা করতাম বা আমি যখন স্কুলে যাওয়া অবস্থায় বন্ধ করতাম, আব্বা আমাকে খুব বকাঝকা করতো। আমার মা জীবিত থাকা অবস্থায় আব্বা আমার পড়াশোনা নিয়ে খুব বেশি চিন্তা করতো। কিন্তু আমার মা মারা যাবার পরে আব্বা মনে হয় আমার কাছে খুব পরমানুষ হয়ে গেল ভাই। যাই হোক, আমার ছোট ভাই বোনগুলো তখন পড়াশোনা করতো। আস্তে আস্তে করে আম্মুর মৃত্যুর পরে আমি মনে হয় পরিবারে একটা আগাছা হয়ে গেলাম। আমার যে ছোট ভাই আছে, ও বয়স আমার থেকে অনেক ছোট, তারপরও ও পরিবারে অনেক সম্মান পায়, ও পরিবারের সব কিছুতে ভালোভাবে থাকে, কিন্তু আমি ওভাবে থাকতে পারি না। তো আমার যেটুকু মনে আছে, আপনার রমজানের ঈদের একটা ঘটনা আপনাকে বলি। রমজানের ঈদ আসছিল, তো আসতে পরে রমজানের ঈদে আমার আব্বা করলো কি, আমার ছোটো ছোটো যত ভাই বোনগুলো আছে সবার জন্য জামা কাপড় কিনছে। ওই সময়টাতে আমার দাদি আমাদের গ্রামে সবথেকে বেশি বয়স পাইছে, মানে সবথেকে বেশি বয়স্ক আমার দাদি। আমার দাদিও বিছনায় তখন পড়ে যায়, তাদেরও মানে জবান থাকে না, জবান বন্ধ হয়ে যায়। তো এরপরে যেটা হইলো যে আমার আব্বা আমাদের পরিবারের আমার ছোট ভাই বোনগুলা সবার জন্য আব্বা তখন রমজানের ঈদের বাজার করে আনছে, মানে শপিং করে আসছে। তো সবাইরে আব্বা তখন পায়জামা, পাঞ্জাবি সবাইরে দিল, কিন্তু আমারে দিল না। তো আমারে যখন দিল না, আমার মনটার মধ্যে অনেকটা কষ্ট গেল, কিরে সবাইরে দিল, আমারে দিল না কেন। তা এই নিয়ে যখন আমার আম্মা, কিন্তু মানে আমার সৎমাও তখন আব্বুর সাথে শপিংয়ে গেছিল, তো আমি শুনতেছিলাম আমার বাবা যখন খাইতে বসছিল, ওই সময় তো আমি ছিলাম না, আব্বা আম্মা একাই খাইতেছিল। তো ওই সময় আমি পাশের রুম থেকে শুনতেছিলাম আমার আব্বা আমার সৎমায়েরে বলতেছে, এটা একটা কাজ করলা, শফিকের জন্য জামা কিনলা না, সবার জন্য কিনলা। আমার সৎমা তখন আমার আব্বাকে ধমক দিয়ে বলল, ওর একটা ড্রেস কিনতে গেলে আমি এদের 3টা ড্রেস কিনতে পারতাম। তার মানে বোঝা গেল আমার বয়স হয়েছে, আমি বড় হয়েছি, যার জন্য আমার পোশাক আশাকের দাম বেশি, এই জন্য আমার পরিবার আর আমাকে পোশাক আশাক কিনে দিতে চায় না। মানে তখন ভাই খুব রাগ উঠছিল, মানে এতটাই রাগ হয়েছিল আমার আব্বা এবং আম্মা দুজনেরই ওপরে। আমি ঈদের দিন সকালবেলা আমার মায়ের কবরে গিয়ে আমি চিৎকার করে কাঁদছি, আম্মার কবরে গিয়ে চিৎকার করে কাঁদছি। এবং ওই ঈদের দিন সুন্দর সময় আপনার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমার দাদিও ইন্তেকাল করে। ঈদের দিন, ওই রমজানের ঈদে আমার দাদি মারা যায়। তো এর পরের দিন ওই রমজানের ঈদের দিন রাতেই তখন আমার দাদিকে আমরা দাফন করে ফেলি। এবং দাফন করার পরে আমি বেশিরভাগ সময় তখন আমার দাদি আর আমার মায়ের কবরের কাছে বসে থাকি। আব্বা তখন প্রায় অনেকটা বয়স হয়ে গেছে, মানে আব্বা এই নিয়ে কোনো টেনশানে নাই, আমি কি করি না করি, আমি খাইছি খাই নাই, কোথায় আছি না আছি, আমার আব্বার কোনো চিন্তা ভাবনাই নেই। এরকম কবরের কাছে বৈশা থাকতে থাকতে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। তা আমাদের গ্রামে একজন লোক আছে, ওনার নাম হচ্ছে কালু খলিফা, সবাই ওনারা কালু খলিফা ডাকে। তো ওনার একটা খলিফার দোকান আছে, মানে টেইলার্সের দোকান আর কি। তো একদিন আমি করলাম কি, কবরের পাশে বসে বসে কান্না করতেছি। তো ওই কালু খলিফা আমার দেখা ডাক দিয়া বললো যে, শফিক চল দোকানে যাই। তা আমার উনি জোর করে টাইনে টাইনে ওনার দোকানে নিয়ে গেল। দোকানে যেয়ে বসছি, পর উনি চায়ের অর্ডার দিল, চা খাইতেছিলাম। চা খাইতে গিয়ে আমার বলে, শফিক তুই কী করিস? আমি বললাম যে কাকা কিছু তো করি না। বলে, আমার দোকানে একটা লোক লাগবে, তুই আমার দোকানে থাকবি। তো এই কালু খলিফা আমার মা বেঁচে থাকতে এই কথা আমার বলার সাহস কখনোই পাইতো না, কিন্তু আজকে উনি আমার এটা বলতেছে তার দোকানে কর্মচারী কাজ করার জন্য। কাজ তো কাজে, আমার কোনো কাজের প্রতি কোনো ঘৃণা নাই, অসম্মান নাই, আমি কাজকে সম্মান করি। তো যখন এই কথা বললো, আমি তখন বললাম যে কী কাজ আপনার দোকানে? বলে, আমার দোকানে কাজ আছে, একটা ছেলে থাকলে ভালো হয়, টেইলারিটাও শিখাই দিলাম, তুই করবি কিনা? যখন বললো টেইলারিটাও শিখাই দিবে, আমার ভিতর তখন একটা লোভ কাজ করলো যে আসলে আমার আব্বা আমার সঙ্গে যা করতেছে, আমার সৎমা আমার সঙ্গে যা করতেছে, এবং ভবিষ্যতে আমার মনে হয় যে আমার না খেয়েই মরতে হবে। আমি আমার ভবিষ্যৎটা সম্পূর্ণ অন্ধকার দেখতেছিলাম। ওই সময়টাতে আমি সিদ্ধান্ত নিলাম যে না, যেহেতু কালু খলিফা আমাকে বলছে উনি আমাকে টেইলার্সের কাজ শিখাবে, তাহলে আমি টেইলারের কাজ শিখবো কালু খলিফার কাছে। এই সিদ্ধান্ত করে আমি তখন কালু খলিফার দোকানে টেইলারের কাজ শিখতেছি।
তো আমার আব্বা দেখে আমি সকালবেলা যাই এবং আমি কালু খলিফার দোকানে যাই, কাজ শিখে আসি। মানে আব্বা কখনোই কোনো কিছু বলে না যে তুই কই যাস, কোথায় কাজ করিস বা খাইছিস খাস নাই, মানে কোনো কথাই বলে না। নিজের মতো করে নিজে যাই, কাজ করে আবার ঘরে আসি। বেশিরভাগ সময় দেখা যায় রাতের বেলা আমি ঘরে আসলে দেখি যে আমাদের যে পাকঘর আছে, পাকঘরে তালা মারা থাকে, রান্নাঘরে তালা মারা থাকে। কারণ আমি তো কালু খলিফার দোকান বন্ধ করে আস্তে আস্তে ধরেন আপনার রাত্র 9টা কি 10টা মতো বেজে যায়। তো ওই রাতের বেলা আসলে সবসময় দেখি যে ঘরের দরজার মধ্যে তালা মারা। তো তখন খুব কষ্ট হইতো, মানে মনে হইতো আমার মায়ের কথা, আজকে যদি আমার মা বাইচা থাকতো তো রাত 3টা বাজে যদি ঘরে আসতাম, আম্মা ভাত নিয়ে কিন্তু বসে থাকতো যে আমার খোকা বাড়ি আসবে, ওই ভাত খাবে। কিন্তু ভাত নিয়ে বসে থাকা তো দূরের কথা, উল্টা ওই পাকঘরে আমার সৎমা তালা মেরে দিত। তো সেই দুঃখের স্মৃতিগুলো বা দুঃখের মুহূর্তগুলো কখনো ভুলার মতো না। এই করতে করতে আরও প্রায় 3 থেকে 4 বছরের মতো কেটে যায়। আমি তখন সম্পূর্ণভাবে কালু খলিফার দোকানেই থাকতেছি। এই 3-4 বছর পরে হঠাৎ করে একবার আমার আব্বা স্টক করে দোকানে স্টক করে, এবং স্টক করার পর আমার আব্বাকে তখন আমরা পার্শ্ববর্তী মেডিকেলে ভর্তি করাই। মেডিকেলে যদি নিয়ে যায় ওই দিন রাখি, এবং এর পরের দিনে ডাক্তার তখন বলে যে ঢাকায় নিতে হবে, আব্বার অবস্থা ভালো না, হার্টের অবস্থা খুব খারাপ, হার্ট ফাউন্ডেশন নিতে হবে ঢাকাতে। তো আমরা বরিশাল থেকে যখন আব্বাকে নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছিলাম হার্ট ফাউন্ডেশনের ওই হসপিটালে, ওইখানেই আমার আব্বা তখন এই অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরণ করে। অ্যাম্বুলেন্সের মধ্যে আব্বা মারা যায়। তো আব্বা মারা যাওয়ার পর আমরা অ্যাম্বুলেন্স আর ঢাকার দিকে না নিয়ে আমরা তখন ঘুরে আবার গ্রামে নিয়ে চলে যাই। আমাদের ওই অ্যাম্বুলেন্স আমাদের এলাকার একজন ডাক্তাররা ছিল, উনি তখন বুঝতে পারছে যে আব্বা মারা গেছে। তা আমরা ওইখান থেকে ঘুরে আব্বার লাশ বাড়িতে নিয়ে আসি। তো এলাকাতে মাইকিং টাইকিং করা হয়, লোকজন সবাই আসে, এসে আমরা যথাযথভাবে আব্বুর লাশ দাফন করে ফেলি। তো আসলে আমি একটা সত্য কথাই বলি, যদিও আপনার শুনতে খারাপ লাগবে, আমার আব্বুর মৃত্যুতে আমার ভিতরে মনে হয় কোনো কষ্ট হয়নি। মানে আমার ভিতরটাতে আমি কোনো রকমের কষ্ট পাইনি যে আমার আব্বা মারা গেছে, আব্বা মারা গেলে তো একটা কষ্ট কাজ করার কথা। তো এরকম কোনো কষ্ট কিন্তু আমার ভিতরে কাজ করে না। আমার মা মারা যাওয়াতে আমি ঠিক যতটা কষ্ট পেয়েছিলাম। যাই হোক, আব্বুর দাফন কাফন হয়ে যাওয়ার পরে আমি তখন এলাকাতে আসি। এলাকার সবার সঙ্গে উঠা বসা, মানে চলাফেরা, আব্বু যেহেতু নাই, তখন আমার ছোটো ভাই আমার আব্বার ফার্মেসি চালাইতো। আমি ফার্মেসিতে যাইতেও পারতাম না, আমার ছোটো ভাই চালাইতো। এবং আমার ছোটো ভাইয়ের আন্ডারে আমাদের আব্বার যে মোটামুটি টুকিটাকি ব্যবসা বাণিজ্যগুলো ছিল, এগুলো আমার ছোটো ভাই দেখাশোনা করতো। আর এদিক দিয়ে আমার সৎমা করতো কি, জমি জমা সব কিছু দেখতো। তা আমি মূলত কোনো কিছুর মধ্যেই কোনো ভাগিদার ছিলাম না, মানে আমারে কোনো কিছুর কাছেও যাইতে দিত না। আমার সৎমা জমি জমা ভোগ করতো, আর আমার সৎ ভাই বোনেরা তারা মিলে আব্বার ফার্মেসি বা ব্যবসা বাণিজ্য টাকা ঢুকে নিয়ে যাইতো। ওই আব্বা বেঁচে থাকতে যেরকম আমি আগাছা ছিলাম, এখনও জমির আগাছার মতোই আছি। এই করতে করতে আমি তখন চিন্তা করতেছিলাম যে যেহেতু আমি টেলারের কাজ পারি, অনেক বছর ধরে টেলারিংয়ের কাজ করতেছি, আমি আমাদের বাজারে একটা টেলার্সের দোকান দিব। ওই একটা চিন্তা ভাবনা তখন আমি করতেছিলাম। তাই করতেছিলাম, পরে আমি আমার সৎ মায়েরে বলছিলাম যে এরকম ঘটনা, আমি এখানে একটা টেলার্সের দোকান দিব, আমার করে টাকা দেন। আমার সৎ মা আমার মুখের উপর মানা করে দিল যে সে আমার কোনো টাকা দিতে পারবে না। আমি বললাম যে বাজারে একটা টেলার্সের দোকান আছে কালু খলিফার, তো এখন তো সবাই আমার কাছে কাজ শিখে, আমি যখন কাজ শিখছি সবাই আমার কাছে আসে, আমি সবাই জামা কাপড় সিলিয়ে দিই, এতে আমার কাস্টমার অনেক বেশি আছে। এবং কালু খলিফার সঙ্গেও কথা হয়েছে, আমি বাজারে আরেকটা টেলার্সের দোকান দিব, কারণ সেখানে প্রচুর পরিমাণের কাস্টমার আছে। আমার মা দিদিকে আমারে বলতেছে যে না, বাজারে কোনো টেলার্সের দোকান দেওয়ার দরকার নেই। তাই আমি বললাম কেন টেলার্সের দোকান বাজারে দেওয়ার দরকার নেই, তুমি দিদিকে আমারে মানা কেন করতেছো? আমার মা আমারে বলে এখানে বাজারে দিতে হবে কেন, দরকার নেই, মানে মানাই করতেছে, বারবার মানা করতেছে। তো এখন আমি পরে আমার ভাইয়েরে, যে ভাই আমার আপনার আব্বার দোকানে বসে, ওরে যে বললাম, ও তো অতটা বয়স হয় না, তখনও ও ছোটো, তারপরেও ব্যবসা বাণিজ্য ভালো বসতো। তাই আমি ওরে গিয়ে বললাম যে এমন এমন ঘটনা, ভাইয়া তো একটা টেলার্সের দোকান দিব, এখন তুই যদি পারস ক্যাশের থেকে আব্বারে কিছু টাকা, মানে ভাইয়ের কিছু টাকা দে। ওই সম্ভবত এটা আমার সৎমারে গিয়ে বলে দিছে। বলে দেওয়ার পরে আমার সৎমা আমার সাথে প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার করছে, এবং খারাপ ব্যবহার করে, মানে এত খারাপ ব্যবহার করছে যে ভাই আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। যে আমি অ্যাটলিস্ট খাবার খাইতে বসছি, আমার ওই খাবারের টেবিল থেকে আমার খাবারটা টান দিয়ে নিয়ে চলে গেছে, এবং যা বলতেছে আমার সৎমেভাবে বলে, তুই এই পরিবারে তুই কেউ না, তুই এনে কোনো সয় সম্পত্ত পাবি না, তোর আব্বা তোর কোনো কিছু দিতে বলে নাই, তোর আব্বা যখন মারা যায় তখন 3-4 জনের সামনে বলে গেছে তোরে যাতে আমরা কোনো সম্পত্তির ভাগও না দিই, তোরা যাতে জমি জামা কোনো কিছু না দে, আমাদেরকে সব বলে গেছে, তুই কিন্তু এই পরিবারে কিছুই না, তুই এখান থেকে কিছুই পাবি না, তোর এত বড় সাহস হয় কী করে, দোকান চালা আমার ছেলে করে ব্যবসা, তুই এখানে গিয়ে টাকা চাইলি কেন? মানে আমি টাকা চাই যে কত বড় অন্যায় করে ফেলেছি ভাই, এটা আসলে বলে বোঝানোর মতো না। তাই আমি সৎ মায়েরে বলি যে ঠিক আছে, আমার অপরাধ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝি নাই, তাই আমারে মাফ করে দেন, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন, এতটা খারাপ ব্যবহার কেন করতেছেন?
আমার সৎমা আমারে বলতেছে, যা বলতেছি তাই হবে, তুই কোনোদিনও এই পরিবারের কানা করেও কোনো কিছু পাবি না, কোনো কিছুর মালিক কিন্তু তুই না, এটা কিন্তু মাথায় রাখবি। মানে খুব খারাপ ব্যবহার করে আমাকে সেদিন, যেহেতু আমার সামনে থেকে ভাতের প্লেটটা টান দিয়ে নিয়ে গেছে, তা আমি তখন চিন্তা করছি যে আমি এই বাড়ির ভাত আর খাবো না। যেহেতু ভাতের প্লেট টান দিয়ে নিয়ে গেছে, আমি রাতের বেলায় ওই বাড়ি থেকে বেরোয় আরেকজনের বাড়িতে যাই ঘুমাইছি রাতের বেলায়। সকালবেলা কালু খলিফার দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে তাই দোকান করতেছে, কালু খলিফা আমারে বলে, কিরে তুই না বললি দোকান দিবি, তা দোকান দেওয়ার কী হলো, তোর তো দোকান কিছু দেখতেছি না। আমি বললাম পুঁজি পাটটাতে একটু সমস্যা আছে, এখন পুঁজি নাই, এই জন্য দিই না। পরে উনি বলতেছে যে তাই কী করবি, আমি তোর পুঁজি দেবো। আমি বললাম যে না, আপনি দেওয়া লাগবে না, আমি দেখি কীভাবে ম্যানেজ করা যায় কিনা। এরকম করে কালু খলিফার সঙ্গে কথা বলি, এই করতে করতে হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসে ভাই। এটা আইডিয়াটা কেউ আমাকে দেয় না, এমনি আমার মাথায় আসে যে আমাদের গ্রামে অনেক ছেলেমেয়েরা আছে যারা টেলারের কাজ শিখতে চায়, তো ওদের ওরকম কোনো শিক্ষক নাই যে টেলারের কাজ শিখাবে। তো আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম, আমি নিলে আমাদের প্রাইমারি স্কুলে যে শিক্ষক আছে ওনার সঙ্গে তো আমার সম্পর্ক ভালো, ওনারে যদি বলি যে অন্তত একটা রুম আমার দেওয়ার জন্য বিকালবেলা আমি সেখানে গ্রামের ছেলে মেয়েদেরকে টেলারি শিখাবো, তাইলে এখানে এক কামে দুই কাম হইলো। এক কাম হইলো যে আমার ইনকাম হইলো, আমি তাদের কাছ থেকে মোটামুটি কিছু টাকা পাবো। আর সেকেন্ডলি কথা হলো, আমার গ্রামের যারা অশিক্ষিত মূর্খ মানুষ আছে বা যারা আপনার পড়াশোনা করে না, এরা টেলার্সের কাজটা শিখতে পারবে। তো এবং আমি যে প্রথম তাদের কাছ থেকে যে ভর্তি বাবদ কিছু টাকা নিব, সেই টাকাটা দিয়ে আমি একটা মেশিন কিনে ফেলবো, এবং মেশিন কিনে আমি ওদেরকে টেলারি কাজ শিখাবো। এই চিন্তা ভাবনাটাই ভাই আমার মাথায় আসছে আর কি। আসার পরে আমি তখন এই সিদ্ধান্তে নিলাম, এবং নেওয়ার পরে আমি কালু খলিফারে কথাটা বললাম, এবং বলার পরে কালু খলিফা তখন আমারে বললো যে যা, তুই যদি এরকম সিদ্ধান্ত নিয়েই থাকিস, আমি তোর একটা মেশিন কিনে দিব, আমি একটা মেশিন কিনে দিব, আর তুই গ্রামের ছেলে মেয়েদেরকে তুই টেলারি শিখা, এটা আসলে ভালো হবে। তো এই বলার পরে আমি তখন করতাম কি, প্রতিদিন একবেলা বিকেলবেলা আমার গ্রামের সমস্ত ছেলে মেয়ে যারা আছে আর কি, যারা শিখতে চায়, এদেরকে আমি টেলারি কাজ শিখাই, আর দিনের বেলায় বাকি সময়টা আমি কালু খলিফার দোকানেই বসি। দোকানে বসে ওনার দোকানে কাজ করি, তার পাশাপাশি ওইখানে আপনার বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে টেলারি শিখাই। এরকম করে তখন ধরেন আমার সময়গুলো আস্তে আস্তে করে কাটতেছিল। এই করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই তখন বড় হয়ে যাই। আমি প্রায় 1 থেকে 1.5 বছরের মতো তখন আমাদের এলাকার ছেলে মেয়েদেরকে টেলারি কাজ শেখাই। এর মধ্যে অনেকেই আমার কাছে কাজ শিখে নিজেরা মেশিন কিনে ফেলছে, নিজেদের পরিবারের জামা কাপড় বা আশেপাশে বাড়ির মানুষের কাপড় চোপড় তারা নিজেরাই সিলাইতে পারতেছে। তো অবশ্যই কালু খলিফা একদিন আমারে বলে যে এটা করে কিন্তু আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি, এখন কিন্তু আমার অনেক কাস্টমার কমে গেছে, এখন কিন্তু আমার কাছে কোনো কাস্টমার আসে না, এগুলো কালু খলিফা বলতো। তো যাই হোক, কালু খলিফা আমাদের এলাকাতে খুব ভালো একজন মানুষ ছিলেন, আমি এখনও বলবো। এরকম করতে করতে প্রায় 1.5 বছরের মাথায় কাছাকাছি একদিন বিকালবেলা হলো কি, আমাদের গ্রামেরই এক মেয়ে, ওর বাবা আমরা যে মসজিদ আছে, আমাদের যে জুমা মসজিদ আছে, ওই জুমা মসজিদের সভাপতি, ওনার মেয়ে নাম মাহিয়া। তো এই মাহিয়া তখন কি এই টেলারি কাজ শেখার জন্য আছে। মেয়েটার বয়স খুব বেশি না, আপনার হয়তো 9-10 পরে এরকম হবে। তো ওই টেলারি কাজ শেখার জন্য আসছে। এখন আসার পরে ওরা কিন্তু আবার খুব বড় লোক, ওর বাবা মসজিদের সভাপতি, এরপরে বাজার কমিটির সভাপতি, এরপরে ওদের নিজেদের অনেক জমি জমা আছে, এক কথায় বলতে গেলে অনেক বড় লোক। তো এই মেয়েটা যখন আসছে, আমি আসলেই একটু বিব্রত হয়ে গেলাম যে মাহিয়া কেন আসবে। তাই আমি বললাম যে তুমি কেন আসছো, পরে বলে আমি টেলারি কাজ শিখবো। তাই আমি বললাম তুমি টেলারি কাজ যে শিখবা, তোমার আব্বা আম্মা জানে? বলে না, জানে না। আমি বললাম তো তারা যে জানে না তুমি যে আমার এখানে টেলারি কাজ শিখতে আসছো, তারা কি মাইন্ড করবে না? তোমার আব্বা আলেম মানুষ, ওর আব্বা কিন্তু আবার আলেমও, এবং তার পাশাপাশি মসজিদের সভাপতি, একজন ভালো মনের মানুষ, তার মেয়ে হয়ে তুমি এই জায়গায় চলে আসছো টেলারি কাজ শেখার জন্য, তো উনি কি রাগ করবে না? পরে আমার বলে, ওমা আপনি এটা কী বলেন, কাজ শিখতে গেলে রাগ করবে কেন? আর আমাদের পাড়ার তো অনেক মেয়েরাই আপনাকে চাই সে টেলারি কাজ শিখে, তা আমি যদি শিখি তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আপনি কি আমাকে শিখাবেন না? আমি বললাম না, আমি সেটা বলি নাই যে আমি তোমাকে শিখাবো না, আমি অবশ্যই শিখাবো তুমি যেহেতু আসছো, কিন্তু তোমরা তো অনেক পর্দা করে চলাফেরা করো, তোমরা তো পর্দার বাইরে যাও না, তোমাদের পরিবারের সবাই পর্দা করে। এখন দেখা গেল যে যদি তোমার আব্বা এটা নিয়ে কোনো সময় আমার স্কুলটাই পরে বন্ধ করে দেয়, বলে না, আমার আব্বা এরকম কিছুই করবে না, আপনি আমাকে নির্দ্বিধায় শিখাইতে পারেন। এরপরে আমি এই মেয়েটারও তখন আমি টেলারি কাজ শিখাই। তো মেয়েটার আমি ওভাবে কোনোদিনও দেখি নাই, বোরকা সবসময় আসলে বোরকা পরাই দেখতাম, আর তার চেহারা আমি মনে হয় না যে বোরকার ছাড়া কখনো দেখেছিলাম, শুধু জানতাম যে এটা অমুকের মেয়ে, আমাদের সভাপতির মেয়ে, ওটা জানতাম। তো একবার আমি যখন মেয়েটারে দেখলাম ওই কাজ শিখাতে গিয়ে,
মানে আমি খুব অবাক হয়ে গেলাম এইটা মনে করে যে এইটা যে কোনো বাঙালি মেয়ে কেউ বলবেই না। মানে চেহারা এতটাই সুন্দর ছিল, পুরো অ্যারাবিক মেয়েদের মতো। মানে অ্যারাবিক মেয়েরা যেরকম হয়, আরবি মেয়েদের মতো চেহারা, খুবই সুন্দর। মানে ওর চেহারা দেখে মানে আমার ভিতরটা তখন একরকম, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না যে এত রকমের এক অন্যরকম অনুভূতি জন্মাইলো যে এত সুন্দর একটা মেয়ে। তো এরকম মেয়ে তো আর হতেই পারে না। খুব ভালো লাগছিল আমার মেয়েটারে। তো যাই হোক, ওর বাবা তো অনেক বড়লোক এবং ওদের অর্থ সম্পদ অনেক বেশি। তো এই মেয়ের সঙ্গে কোনো কিছু হওয়া এটা তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি তারা দেখে যেতাম, আমার এখানে যখন কাজ শিখতে আসতো আমি তারা কাজ শিখাইতাম, আমার কাছে খুব ভালো লাগতো। তো এইখান থেকেই তখন এই মেয়েটার প্রতি আমার এক ধরনের একটা দুর্বলতা কাজ করা। বাট ভাই, তারা কখনোই প্রপোজ করতে পারিনি বা ওভাবে তারা আমার কখনোই প্রস্তাব দেওয়া হয় নাই। তা এই করতে করতে আমি একটা সময় করলাম কি, যে আমি চিন্তা করতেছিলাম তারা প্রস্তাব দিব। তো প্রস্তাব দিলাম কার মাধ্যমে? আমাদের মসজিদের যেই ইমাম সাহেব আছে, আমাদের মসজিদের ইমাম, মানে যিনি ইমাম আছে ওনারা আবার ওনার বাড়ি হচ্ছে অন্য জায়গায়। তা আমাদের গ্রামে ওনারে আপনার সবাই একটু টাকা দিয়ে একটু জমি কিনে দিছে, ওইখানে উনি বাড়ি বানাইছে, ওনার বউ বাচ্চা নিয়ে উনি থাকে। ওই মেয়েটার সাথে মানে মাহিয়ার সাথে আমাদের ওই মসজিদের ইমামের মেয়েও কিন্তু এখানে আপনার টেলারি কাজ শেখার জন্য আসে। তো আমাদের ইমামের মেয়ের নাম হচ্ছে হালিমা। তা হালিমা যখন এখানে কাজ শিখতে আসতো, তো আমি চিন্তা করলাম যে হালিমার মাধ্যমে আমি মাহিয়ারে প্রস্তাবটা দিব, যে ওরে আমার ভাল লাগে বা ওর সঙ্গে একটা রিলেশন করা যায় কি না। ওই চিন্তা ভাবনাটা তখন মাথায় আসলো এবং আসার পরে একটা পর্যায়ে আমি মোটামুটি এই হালিমার মাধ্যমে একটা প্রস্তাব আমি ওর জন্য পাঠাইলাম, মানে মাহিয়ার জন্য পাঠাইলাম। এখন এই প্রস্তাবটা পাঠানোর পরে যেটা হইলো, এই মেয়েটা হঠাৎ করে আমার এখানে আসা বন্ধ করে দিল। মানে যেদিন প্রস্তাবটা দিল এবং মাহিয়া যেদিন আপনার হালিমা যেদিন প্রস্তাব দিল, এবং প্রস্তাবটা দেওয়ার পরেই এই মাহিয়া তখন আর আমার এখানে আসে না, মানে কাজ শিখতে আসে না। এভাবে 2 দিন 3 দিন কেটে গেলো। পরে আমি হালিমারে জিজ্ঞেস করলাম যে হালিমা কী ব্যাপার, মাহিয়া হঠাৎ করে আসা বন্ধ করে দিল, মানে তার কারণ কি? তো হালিমা আমারে বলতেছে যে দেখেন, ও আসলে মনে হয় রাগ করছে, আর ও এইসব প্রেম প্রীতিতে ভালোবাসা এগুলো ও বিশ্বাস করে না, আর ও একটু অন্যরকম একটা মেয়ে। তো আমি তখন বললাম যে দেখো, ওরে আমার ভালো লাগছিল, সে ভালো লাগা থেকে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ওরে বইলো আমার এখানে কাজে আসার জন্য, তো আমি হচ্ছে কোনো কিছু বলবো না। তো এই কথা বলার পরে হালিমা সম্ভবত আবারও গিয়া ওরে কী বলছে আমি তো জানি না। এর পরের দিনে হঠাৎ করে আমাদের এলাকার কিছু লোকজন, যেহেতু আমার এখানে এই মানে আমাদের এই গ্রামে মোটামুটি আমার এখন আর কেউই নেই, গ্রামের কিছু লোকজন আসছে, আইসা আমারে এখানে আমার সে হেনস্থা করছে। হেনস্থা বলতে আমার স্কুলটারে ভেঙে ফেলছে, আমার মেশিনগুলো নিয়ে গেছে। উনি আমাদের গ্রামেরই এক নেতা এবং সর্দার, জানা হচ্ছে হেলাল সর্দার। হেলাল সর্দার তখন আইসা আমার মালামাল, আমার দোকানের সমস্ত কিছু নিয়ে গেছে। নিয়ে যা বললো আগামী দিন সকালবেলা দরবার আছে তোর নামে, মসজিদের মাঠে তোর নামে দরবার হবে, তুই দরবারে আসবি, এরপরে তোর সম্বন্ধে বাকি কথা হবে। তো মসজিদের মাঠে তখন দরবারে গেলাম এবং দরবারে যাওয়ার পরে আমি তখন উপস্থিত হলাম এবং মানে সবাই তো আমার এগেনেস্টে, যেহেতু আমার সৎ ভাইরা আছে আমার গ্রামে, সবাই তো আমার এগেনেস্টে। যাওয়ার পরে তখন এই হেলাল সর্দার বলতেছে, তুই এই গ্রামে অপকর্ম করে বেড়াস, টেইলার শিখে মানে টেইলারের কাজ শিখাবি বলে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে যাস এবং তাদের সঙ্গে তোর ইটিস পিটিস সম্পর্ক আছে। আমি বললাম যে ওমা কাকা, এটা আপনি কী ধরনের কথা বলেন? আমি গ্রামের ছেলে মেয়েদেরকে টেলারি কাজ শিখে, ওরা টেলারি কাজ শিখিবে এবং তারা একটা সময় নিজেরা একটা আপনার নিজেরা জামা কাপড় নিজেরা শিলাবে, তো আমি এটা কেন করব? উনি বলে না, আমাদের কাছে রিপোর্ট আসছে এবং বিশেষ করে তুই আমাদের সভাপতির মেয়ের প্রস্তাব দিছিস, প্রেমের প্রস্তাব দিছিস, আমাদের কাছে রিপোর্ট আসছে। তো পরে আমারে খুব অপমান করছে এবং অপমান কইরা শেষ পর্যন্ত আমার জুতার মালা গলায় দেয়া আমাদের এই গ্রামে হাঁটাইছে, যে আমার এই অপরাধ। আসলে আমি অপরাধটা কী করলাম আমি সেটাই জানি না। একজন মানুষকে ভাল লাগলো, তারে প্রস্তাব দিলাম এবং এই ক্ষেত্রে কি এরকম ঘটনা ঘটতে পারে? আমার একরকম জুতার মালা গলায় দিয়েই তারপরে হচ্ছে এই গ্রামে হাঁটাইছে। তো যাই হোক, এরপরে আমার একে তো স্কুলটাও চলে গেল এবং তার উপরে আমার কাজকামও সব বন্ধ হয়ে গেছে। এবং তখন ওই ইয়াকেও বলে দিছে আপনার আমাদের গ্রামের যেই আপনার এই টেলার যে দোকান আছে ওনারাও মানে কালু খলিফারেও বলে দিছে যাতে শফিকরে এই দোকানে না রাখা হয়। তা আমারও কালু খলিফার দোকানে রাখে নাই। তখন আমি বাড়িতেই বসে থাকতাম, বসে কান্নাকাটি করতাম, সবসময় মন খারাপ থাকতো। এই করতে করতে আমাদের ইমাম সাহেবের মেয়ে হালিমা মাঝে মাঝে আমার কাছে আসতো, আইসা আমারে বলতো যে শফিক ভাই কান্না করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হালিমা আবার মোটামুটি আপনার মাহিয়ার থেকেও বয়স একটু মানে বেশি আর কি, ওই আবার অনেক কিছু বুঝে। এমন করে মাঝে মাঝে আমাদের ঘরে আসতো, আমার সঙ্গে কথা বলতো। সে সময় তো ধরুন আমার কোনো কাজ নাই, আমি দোকানেও যাইতাম না এবং স্কুলেও যাইতাম না, আমি টোটালি বাসায় থাকতাম। তখন আমার এই হালিমা যে আমার কাছে আসতো, আমার সঙ্গে কথা বলতো, এই করতে করতে ভাই আমার তখন এই অবস্থার মধ্যে হালিমা তখন আমাকে মানসিকভাবে প্রচুর সাপোর্ট দিতে থাকে। আপনি কান্নাকাটি করেন না, আমি আসি বা এইটা সেটা বলতে বলতে মানে একটা পর্যায়ে সেই আমাকে তখন আপনার
একরকম প্রেমের প্রপোজাল দিয়ে বসে এই হালিমা আর কি, মানে আমাদের ইমাম সাহেবের মেয়ে। তাই প্রেমের প্রস্তাব দিয়ে বসলে পরে আমি তখন ও আমারে বলে যে আপনি অনেক ভালো মানুষ, আপনার উপরে যে অপমানটা হয়েছে এটা আসলেই খুব মানে ইতিবাচক একটা কাজ হয়েছে, এটা ঠিক হয় নাই, আমার খুব কষ্ট হয়েছে, তো আমি আপনার সঙ্গে সম্পর্কে যেতে চাই, এখন আপনি আমার সাথে সম্পর্ক করবেন কিনা। তো হালিমাও দেখতে কিন্তু মাহিয়ার থেকে কোনো অংশে খারাপ না, ওইও দেখতে মোটামুটি আপনার চেহারা টেহারা খুবই সুন্দর আছে। তো আমি তখন আসলে এই প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর মাঝে আমার মানে কোনো রকমের চিন্তা ভাবনা নাই, আমি এটা করবোই না। এর ভিতরে ও তখন আমাকে এই প্রপোজালটা দিল, দেওয়ার পরে আমি নিজে হানা কোনো কিছু বললাম না। পরে হালিমা আমারে বলতেছে আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি আপনাকে এই টাকাগুলো দিই, আপনি বাজারে একটা টেলার্সের দোকান দেন, আমার কাছে কিছু জমানো টাকা আছে। তো এটা বলার পরে তখন তো আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে ও যদি টাকাটা দেয় তাহলে আমি দিব, আবার মনে মনে চিন্তা করতেছি একটা মেয়ের কাছ থেকে টাকা নিয়ে টেলার্সের দোকান দেওয়াটা ঠিক হবে কি না, এই চিন্তা ভাবনা করেও তারপরে আমি না করি, এরপরেও আমাকে জোর করে টাকাটা দেয় মানে হালিমা। তো এই টাকাটা দিলে পরে ওর টাকাটা দিয়ে আসলে ওভাবে আমি দোকান দিতে পারি নাই, ওর অল্প কিছু টাকা ছিল, এটা দিয়ে আমি জাস্ট একটা মেশিন কিনছি, এবং মেশিন কেনার পরে আমি যে একটা মানে একটা দোকান দিব ওরকম সামর্থ্য আমার ছিল না। তো পরে আমি আমাদের এখানে একটা বট গাছ ছিল, বট গাছের নিচে আমি তখন এই মেশিন নিয়ে বসতাম, মানুষের লুঙ্গি সেলাই করতাম, বা বুঝেন তো মানে খোলা আকাশের নিচে মানে আপনার মেশিন নিয়ে বসতাম, ওইখানে যারা কাজ আসতো তাদের কাজ করতাম। তাই এই ঘটনাটা আপনার 1 দিন 2 দিন 3 দিন পার হইতেছে, এবং হালিমার সঙ্গেও মোটামুটি আমার ওই সময়তে একটা ভালো প্রেমের সম্পর্ক হয়ে যাচ্ছিল। আমি হালিমার সঙ্গে একটা গভীর প্রেমের সম্পর্কে আছি, ও আমাকে অনেকটা বুঝে, আমিও বুঝি, এবং দুজনাকে অনেক বেশি ভালোবাসি। এবং এরকম করতে করতে আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা মনে হয় আমাদের গ্রামে জানাজানি হয়ে গেছে কোনো না কোনোভাবে, যে হালিমা আমাকে এখানে মানে মেশিন কেনার টাকা দিছে। তো এটা আসলে এই যে কাহিনীগুলো সব কিছুই কিন্তু মাহিয়া করতেছে, কারণ আমি মাহিয়াকে যতটা ভালো মনে করছিলাম ও আসলে ঠিক ততটা ভালো ছিল না, ও তো নিজে আমার সঙ্গে সম্পর্ক করেই নাই, এবং হালিমের সঙ্গে আমার সম্পর্কটা ভাঙার জন্য ও বিভিন্ন রকমের পায়তারা করে বেড়াচ্ছিল। ওই সম্ভবত মানুষের কাছে বলে বেড়াইতেছিল যে আমি হালিমার কাছ থেকে টাকা নিছি এবং টাকা নিয়ে আমি মেশিন দিছি। তো ইমাম সাহেব কিন্তু আর আমার কোনো কিছু বলে নাই, আর আমাদের ইমামের কিন্তু আমাদের গ্রামের ভালো পাওয়ার আছে, মানে সবাই ওনারা মানে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক। এর ভিতরে সভাপতি সাহেব সম্ভবত মানে মাহিয়ার বাবা সম্ভবত আমাদের ইমাম সাহেবকে বলছে যে মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার জন্য, হালিমারে বিয়ে দেওয়ার জন্য, যে মেয়ে যেহেতু এরকম করতেছে বিয়ে দিয়ে দেন। এরপর উনি তখন করলো কি আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামের ওনার মেয়ের জন্য একটা বিয়ের ঘর উনি পাইছে। ছেলে থাকে সৌদি আরবে এবং ছেলেও দেখতে শুনতে ভালো, এবং ওই ছেলের নাম হচ্ছে আরিফ হোসেন, ওই আরিফ হোসেনের কাছে হালিমারে বিয়ে দিবে, এরকমভাবেই তখন বিয়ের কথাবার্তা চারদিকে মানে ছড়াচ্ছিল। তো এটা শোনার পরে আমার ভিতরেও তখন খুব কষ্ট কাজ করতেছে যে হালিমারে ভালোবাসলাম এবং ওর বিয়ে হয়ে যাবে, মানে মানতে পারতেছিলাম না। একটা সময় এরকম হলো যে হালিমারে আর ঘর থেকে বেরোইতে দিত না, মানে সারাক্ষণে ঘরের ভিতর আটকায় রাখতো, যে তুই ঘরের বাইরে যাইতে পারবি না, সবসময় ঘরের মধ্যে আটকায় রাখে, ওর ঘরের বাইরে ওর যেতে দেয় না, আর ও আমার কাছে আসতেও পারে না, আমার সঙ্গে কথাও বলতে পারে না, এবং আমি কোনো রকমের কোনো সম্পর্ক ওর সাথে আর আমার কোনো কিছুই হচ্ছে না। তখন একে তো বাজারের দোকানটাও ভেঙে দিল, ঘরের মধ্যে অত্যাচার অবিচার, ওর উপরে ওর বিয়ে হয়ে যায়, খুব একটা কষ্টে ছিলাম ভাই। সে সময়তে একদিন আমাদের গ্রামের একটা মেয়ে আমার কাছে একটা চিঠি লিখছে, মানে গ্রামের একটা মেয়ের দিয়েও আমার একটা চিঠি লেখা পাঠাইছে হালিমা। তো ওই সময় তো মোবাইল ফোন ছিল, কিন্তু ও আসা আমার কাছে তার মোবাইল ফোন নাই। পরে চিঠি লেখা পাঠাইছে, চিঠির মধ্যে আমার লিখছে আপনি একটা কাজ করেন, আপনি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন, আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দেন, আমার আব্বা সম্ভবত রাজি হবে, আর যদি আমার আব্বা রাজি না হয়, যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে আপনি ওই ছেলের কাছে যান, ওই ছেলের হাতে পায়ে ধরে যেমনি পারেন বিয়া বন্ধ করেন, আর আপনি আজকে সুন্দর সময় আমার সাথে অমুক জায়গায় দেখা করবেন। রাত্রে একটা টাইম দিয়ে দিল, যেই টাইমে আমার সঙ্গে দেখা করবে চিঠির মধ্যে রেখে দিল। তো সেই টাইম অনুযায়ী আমি তখন ওইখানে গেছি, গেলাম পরে ও তখন আসছে, আইসু খুব কান্না করতেছে, মানে এত কান্না করতেছে যা বলার মতো না। ও একদিকে কান্না করে আমিও কান্না করতেছি। ও আমারে বলে যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি পারবো না অন্য কোনো ছেলের বিয়ে করতে, কোন আরিফ ফারিফ কার কাছে আমার বিয়ে হবে, আমি কিন্তু আত্মহত্যা করে মরে যাব, আমি আপনাকে পছন্দ করি। তাই আমি বললাম যে দেখো আমি গরিব মানুষ, আমি তো তোমার আব্বা তো জানি আমি কোনো কাজ কাম করি না, এবং আমি মোটামুটি প্রস্তাব দেওয়ার চেষ্টাও করছি কিছু মানুষের মাধ্যমে তোমার আব্বার কাছে। তোমার আব্বা একটা কথাই বলছে যে ও হচ্ছে বেকার, এবং ও যে টেলারি কাজ শিখছে ওইটা কোনো কাজেরই না, ও নিজের একটা দোকানও নাই, কোনো কিছুই নেই, তো তোমার আব্বা তো মানে তোমারে আমার কাছে বিয়ে দিবে না, আমি তো বলে লাভ নাই। তো কান্নাকাটি করে আমার বলে একটা কাজ করেন, যে লোকের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে ওই লোকের সম্ভবত কিছুটা জানতে পারছে আমার অন্য জায়গায় একটা সম্পর্ক আছে, আর ওই লোকটা অনেক ভালো, আপনি একটা কাজ করেন, আপনি সেই গ্রামে গিয়ে ওই লোকটার সঙ্গে কথা বলেন। আমি বললাম তুমি পাগল হইছো, বিন গ্রামের এক ছেলে, আমি সেখানে যাব এবং গিয়া তার কাছে বলবো তোমার সাথে আমার প্রেম আছে, তা এটা শুনলে তো এই লোকটা আমারে মারবে।
তখনই আমারে বলে কি আপনি এখন আমার ওই লোকের কাছে নিয়ে চলেন। ওই তখন রাত্রেবেলা আপনার 9টা কি 9:30টার মতো বাজে। আমি বললাম তুমি কি পাগল হইছো নাকি, কী কো তুমি এগুলো আমারে? ও আমারে বলে আমি আপনি যা বলতেছে আপনি তাই করেন, আপনি আমার ওই লোকের কাছে নিয়ে চলেন। তাই আমি বললাম ওই লোকের কাছে যাওয়ার দরকার কি, তাহলে চল আমরা দুজনে পালায়া যাই। তুমি যদি এটাই করে থাকো তাহলে চল আমরা পালায় বিয়ে করি। আমার বলে না আমি পালিয়ে বিয়ে করবো না, আমার আব্বার একটা মান সম্মান আছে, আমি আব্বারই মান সম্মান নষ্ট করতে পারবো না। পালায়ে গেলে আমার আব্বা একটা মসজিদের ইমাম, উনি ইমামের চাকরি করে, এবং তখন আমার আব্বা এই সমাজে মুখ দেখাইতে পারবে না। তাই আমি বললাম তুমি যে আমার সঙ্গে প্রেম করলা তখন তোমার আব্বা কেমনে মুখ দেখাইছে? ও বলে আমি তো প্রেম করছি গোপনে, কিন্তু এটা জানাজানি হয়ে যাবে তা তো আর বুঝতে পারিনি। এখন আপনি কথা বাড়ায়েন না, আপনি সেই লোকের কাছে আমার নিয়ে চলেন। তাই আমি বললাম হালিমা দেখো অনেক রাত হয়ে গেছে। ও আমার বলে কিচ্ছু এবার আপনি এই লোকের বাড়ি অনেক দূরে না, আমি চিনি চলেন। তা ওই আমার তখন সাথে করে ওই লোকের বাড়িতে নিয়ে গেছে। ভাই তখনকার অনুভূতিটা আপনার বুঝাইতে পারবো না, বুকের ভিতরটা তখন দুপ করে কাঁপতেছে যে আল্লাহ জানে কি হয়। তো ওই লোকের বাড়িও বিশাল বড় ছিল, এবং ওই বাড়ির সামনে গিয়া আমার ওই লোকের নাম ধরে ডাক দিতে বলতেছে। তো আমি ডাক দিলাম, রাত্র তো মোটামুটি মধ্যরাত হয়ে গেছে, ওই লোকও ঘুমাই পড়ছে। আমি আরিফ ভাই বলে 2-3 বার ডাক দিছি। ডাক দেওয়ার পরে ওই লোক তখন ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে। আসার পর আমি তো ভয়ে কথা বলি না যে আল্লাহ আজকে না জানি কি হয়। পরে আমারে বলতেছে যে তুমি তো, তখনও কিন্তু ও এরকম ওড়না দিয়ে মুখ প্যাঁচা আছে বলে এটা কে? তো ও তখন ওনার মুখ সরাইছে, মুখ সরানোর পরে এই লোকে একদম বড় বড় চোখ করে ওর দিকে তাকায় আছে, কারণ এই লোকে তো ওরে দেখে গেছে গত কয়েকদিন আগে। পরে বলতেছে তুমি কে, তুমি হালিমা না? বলে হ্যাঁ। বলে এত রাতে এই ছেলের সঙ্গে আমার বাড়িতে কেন? বলে আপনার সঙ্গে আমার একটু কথা আছে, মানে ও বলতেছে আপনার সঙ্গে আমার একটু কথা আছে, আপনি আমাদেরকে একটু ঘরে নিয়ে যান। তো এই লোকে বলতেছে না, ঘরে আমার আব্বা আম্মা আছে আর অন্য মানুষটা আছে, আপনার একটা কাজ করেন পুকুর পাড়ের দিকে যান, আমি ওখানে আসতেছি। পরে ওই লোকটাও তখন পুকুর পাড়ে আসে এবং আমিও যাই। গেলে পরে হালিমা তখন ওই জায়গায় গিয়েই মানে ওই লোকটার পা ঝরায় ধরে কান্না করতে শুরু করে। লোকটার পা ঝরায় ধরে কান্না করতে শুরু করে, বলতেছে যে দেখেন আমি ওরে ভালোবাসি এবং ওর সঙ্গে আমার আজকে বহু বছরের সম্পর্ক, আর ও কোনো কিছু কাজ কাম করে না, এই জন্য আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, বা আমার বিয়ের কথাবার্তা আপনার সঙ্গে হচ্ছিল। আপনি যেভাবেই পারেন আমার আব্বাকে বলে টুলে আপনি বিয়েটা ভেঙে দেন, আপনি আমার বিয়ে করেন না, কারণ আমি ওরে ভালোবাসি। তো এই লোকটা তখন এইটাও আমার সামনেই বলতেছে, ওই কথাটাই বলতেছে, যদি এতটাই ভালোবাসো ওর সঙ্গে পালায়া যাও তাহলেই তো হয়। ও তখন বলে যে না আমার আব্বা মসজিদের ইমাম, আমি এভাবে পালায়া গেলে আমার আব্বা বাঁচবে না, আমি পালায়া যেতে চাই না, আমি চাই পারিবারিকভাবে ওর সঙ্গে আমার বিয়ে হোক। তো আপনি যদি বিয়েটা না করেন তাহলে ও চেষ্টা করবে কিছু একটা করার জন্য, এবং কিছু একটা যদি ও করতে পারে তাইলে ও হচ্ছে পরে মানে আমার কাছে আমার বিয়ে দিবে। এখন তো আপনি ধরেন সৌদি আরবে থাকেন, আপনার টাকা পয়সা আছে, আমার আব্বা এগুলো দেখে পাগল হয়ে গেছে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য। আপনি যদি সরে যান তাহলে আমার আব্বা আর এইভাবে কোনো ঝামেলা করবে না। এবার ওই লোকটা তখন আমার বলতেছে যে তোমার নাম কি? যে আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান। পরে বলে তুমি কি কাজ জানো? আমি বললাম যে আমি টেলারি করতে পারি, আমার এখানে টেলারি কাজ আমি জানি। তো লোকটা তখন বলতেছে তোমার পাসপোর্ট আছে? মানে আমি তখন কিছুই বুঝতেছিলাম না যে না আমার তো পাসপোর্ট নাই। তখন লোকটা আমারে বলে তোমার একটু দাঁড়াও আমি আসতেছি। আমরা তখন দুজনে দাঁড়াই আসলাম। তখন ঘরে গেছে, ঘরে যেয়ে ঘর থেকে 5,000 টাকা আইনা দিছে। আইনা বলে এই টাকাটা হাতে নাও, নিয়ে ইমিডিয়েটলি একটা পাসপোর্ট বানাও। তো পাসপোর্টটা বানায় পাসপোর্টের কপিটা আমার কাছে দাও। আমার সৌদি আরবে দোকান আছে, আমারও টেলার্সের দোকান, অনেক বড় দোকান আছে, আমার সেখানে কর্মচারী লাগবে, আমি তোমার নিয়ে যাব। মানে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে ওই সময়টাতে কী হইতেছে। তো হালিমা তখন ওনার দিকে তাকে আছে যে আপনি এটা কী বলতেছেন? বলে হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড বা তোমার প্রেমিক তো বেকার, কোনো কাজকাম করে না, এই জন্য তোমার আব্বা তার কাছে তোমাকে বিয়ে দেয় না। ওরে আমি যদি সৌদি আরবে নিয়ে যাই তাইলে ও না একটা কাজ করবে, পরে ও তোমার বিয়ে করতে পারবে। হালিমা তখন বলে তার মানে কি আপনি এটা সত্যি সত্যি করবেন? বলে হ্যাঁ, আমি এটা সত্যি সত্যিও করব, আর আমি তোমার আব্বারে যে করেই পারি বুঝায় শোনায়া আমি এই ছেলের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব। তুমি এখন চলে যাও, রাত বেশি হয়ে গেছে। একটা মেয়ে বিন গ্রাম থেকে এই গ্রামে আসছো, একটা যুবক ছেলের সঙ্গে গ্রামের ছেলেফেলেরা দেখলেও তোমাদেরকে আটকাবে বা তোমাদের সঙ্গে একটা খারাপ কিছু হবে। তো এই লোকটা এতটাই ভালো ছিল, সে নিজে পায়ে হাইটা আমাদেরকে তার গ্রামটা পার করে দিছে। আমি আর হালিমা তো তখন মহা খুশি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিকে এবার ফিরে তাকাইছে। আমরা দুজনেই মিলে তখন বাড়িতে আসছি। ও তখন ঘরের ভিতরে গেল, আমি আমার ঘরে গেলাম। 5,000 টাকা তখন হাতে আছে। পরের দিন সকালবেলা আমাদের এলাকার এক আপনার পাসপোর্টের দালালের সঙ্গে কথা বলি, তার কাছে টাকা দিই, সে আমার এই পাসপোর্টের বিষয়ে হেল্প করে। তা আরও কিছু টাকা লাগছিল, আমরা ইমিডিয়েটলি করি তো ইমার্জেন্সি করি, তো আরও কিছু টাকা দিয়া আমি অল্প কিছুদিনের ভিতরে পাসপোর্ট ঠিক করে ফেলি। এরই ভিতরে ওই লোকটা করলো কি, মানে আরিফ ভাই করলো কি, এই হালিমার বাবার কাছে আইসা হালিমার বাবারে বুঝাইলো, শোনাইলো বা বললো, এবং হালিমার বাবাও তখন মোটামুটি রাজি হলো যে ঠিক আছে যদি এরকম হয়। তো হালিমার বাবাও তখন রাজি, যে উনিও তখন রাজি হলো যেহেতু আমি সৌদি আরব চলে যাব।
তো যেদিন আমি সৌদি আরবে চলে যাব, আমার ভিসা টিসা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এর আগে কিন্তু আপনার আরিফ ভাই চলে গেছে। তা আমার ভিসা আসছে, আমি টিকিট কাটছি, কাটার পরে আমার গ্রামের মধ্যে মোটামুটি একটা ছোটোখাটো অনুষ্ঠান করে আমার মা তখন আমার পাশে চলে আসে, আমার সৎ মা, আমার সৎ ভাই বোন। যখন আমি বিদেশ চলে যাচ্ছি, আমার পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, এখন সবাই তখন আর আমার আমার পক্ষেই তারা, আমার বিপক্ষে আর কেউই নাই। আমার সৎ ভাই, আমার মা, বাবা সবাই তখন আমার বাবা তো নয়, মা আমার সঙ্গে তখন চলে আসে। সবার সঙ্গে কথাবার্তা বলে আল্লাহর অশেষ রহমতে আমি তখন পবিত্র দেশ সৌদি আরবের উদ্দেশ্যে তখন রওনা দিই। তো ওর সঙ্গে আমার বিয়ে হয়। আগে যাওয়ার আগে আমি ওকে বিয়ে করি, বিয়ে করে আমার মায়ের কাছে রাইখা এরপরে আমি আপনার সৌদি আরবে চলে যাই। তো সৌদি আরবে গিয়ে সৌদি আরবে কাজকাম করতেছি, আমার বউর সঙ্গে মোবাইলে কথা বলি, আমার মার সঙ্গে কথা বলি, এবং সৌদির দিনগুলো আমার খুব ভালোই কাটতেছিল। এবং আমি কল্পনাও করতে পারিনি যে আল্লাহ আমার জীবনে কখনো এতটা সুখ রাখবে, আমি এতটা শান্তিতে থাকব। সৌদি আরবে 3 বছর থাকার পরে এক অন্যরকম ঘটনা ঘটলো। আমার ওয়াইফের ঘরে কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। আমি ওর সঙ্গে বেশি দিন ছিলাম না, 1 সপ্তাহের মতো থাইকে আমি বিদেশ চলে আসি। এবং আসার পরে আরিফ ভাই তার টেলার্সের দোকানে আমার কাজ দেয়। আমি প্রথমে এরাবিক মহিলাদের জামা কাপড় সিলাই দিতে পারতাম না, তো এরাবিক মহিলাদের পারতাম না। পরে উনি নিজে আবার টেলার্সের কাজ জানে, খুব ভালো কাজ জানে। উনি আমাকে শিখাই দিল যে কেমনে কেমনে ওদের চাহিদা মোতাবেক কীভাবে কাটতে হয়, কীভাবে সেলাইতে হয়, সব কিছু দেখাই দিল। অল্প সময়ের ভিতরে আমি তখন মোটামুটি এই আরিফ ভাইয়ের কাছ থেকে টেলারের কাজটা সম্পূর্ণ আমি শিখে নিলাম, এবং ওনার দোকানে আমি কাজ করতেছি। ভালো টাকা তখন আমি স্যালারিও পাচ্ছি না, আমাকে বেতন দিচ্ছে। তো এরপরে আবার এই টাকা আমি পরিবারের জন্য পাঠাইতেছি, আমার মায়ের জন্য, আমার ওয়াইফের জন্য, আমার ভাই বোনগুলোর জন্য। এমন করতে করতে একটা সময় হলো কি ভাই, এই যে বললাম আমি আসার 3 বছর পরে একদিন রাতের বেলায় আমাদের এলাকা থেকে, আমার তখন মোবাইল ফোন চালাইতাম, এলাকা থেকে এক লোক আমার ফোন দিয়া বলতেছে, বাংলাদেশে তখন আপনার প্রায় অনেক রাত, 12টা কি 1টার মতো বাজে, আমার ফোন দিয়া বলতেছে যে এই শফিক, তোর সঙ্গে কথা আছে। তখন আমার 3 বছর হয়ে গেছে, আমি সই দিতে গেছি। তাই বললাম কী কথা? বলে তোর মায়েরে হেলাল সর্দারের সঙ্গে দৌড়ছি, তোদের ঘরে এখন কি করা যায়, তুই তো আসস বিদেশে, তুই বুদ্ধি দে। আমার কলটা দিছে কিন্তু আমার ওয়াইফের মোবাইল থেকে কল দিছে। পরে হঠাৎ করে মধ্যরাতে ভাই এমন একটা ঘটনা বা এমন একটা কথা, এইটা শুনে তো ভাই আমার কলিজার নিচে কামড় মারছে। আয় আল্লাহ, বলে কি এই রাতের বেলায়? এরপরে আমি বললাম ভাই এটা কী বলতেছেন? বলে আমি নাই, গ্রামের সব মানুষ এখানে আছে, গ্রামের সবার সামনে এই হেলাল সর্দার তোদের বাড়িতে মাঝে মাঝে আসতো, এবং আমরা ধারণা করছিলাম যে সেইখানে সে একটা অবৈধ কাজ করে। এরপরে শেষ পর্যন্ত তারা ওখানে হাতে নাতে ধরছি, এবং ধরার পর এখন কি করা যায় তুই বিচার কর। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ওই সময়তে কিন্তু আমাদের আমার যে শ্বশুর ছিল আর কি, হালিমার আব্বা কিন্তু তখন খুব অসুস্থ, স্ট্রোক করার মতো অবস্থা, উনি হসপিটালে ভর্তি ছিল বহুদিন, এখন আবার বাড়িতে আছে। তখন কিন্তু নতুন ইমামতি করে। তাই আমি বললাম যে একটা কাজ করেন, মোবাইলটা হালিমারে দেন, আমি হালিমার সঙ্গে কথা বলি। পরে দিছে, আমি হালিমারে জিজ্ঞেস করলাম যে হালিমা কি হয়েছে বলো তো। হালিমা আমারে বলতেছে যে এমন এমন ঘটনা, গ্রামের ছেলেরা আইসা তোমার আব্বারে, তোমার মায়েরে আর হেলাল সর্দারের এরকম এরকম ধরছে। তাই আমি বলি তুমি কি এটা আগে দেখো নাই? বলে দেখছিলাম অনেকেই, কিন্তু আমি ওভাবে সন্দেহ করি নাই যে এরকম কিছু ঘটতে পারে, কিন্তু তারা আজকে হাতে নাতে ধরছে। তো তখন এলাকার আরও গণ্যমান্য লোকেরা আছে, এরা সবাই আমারে বলা বলি করতেছে যে এই শফিক তুই কি বলস, যেহেতু তুই পরিবারের বড় ছেলে, এখন তোর তো একটা দায়িত্ব আছে, আমরা তোকে জানাইলাম শোনাইলাম, এখন তুই কী সিদ্ধান্ত নিবি? আমি তখন বললাম যে দেখেন, আপনারা গ্রামে 10 জন আছেন, আপনাদের উপরে কথা বলার ক্ষমতা তো আমার নাই, যোগ্যতাও আমার নাই। আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সিদ্ধান্তের মধ্যেই থাকবো। এখন আপনারা কি বলতেছেন? সবাই তখন বলা বলি করতেছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 2টার বিয়ে পড়াই দিব, যেহেতু তোর বাবা মারা গেছে, তোর বাবা বহু বছর ধরে নাই, আর হেলাল সর্দারেরও ফ্যামিলি আছে, তার ফ্যামিলিও রাজি হয়েছে, আমরা বিয়ে পড়াই দিব। তখন আমি বললাম যদি হেলাল সর্দারের ফ্যামিলি রাজি থাকে, এরপরে আমার আমার মাও রাজি থাকে, তাহলে আপনারা বিয়ে পড়াই দেন, আর এখানে আমার জিজ্ঞেস করার কি আছে। সেই রাতের মধ্যেই তখন আপনার হেলাল সর্দারের সঙ্গে আমার মায়ের বিয়ে হয়ে গেল। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমার ওয়াইফ কান্নাকাটি করে আমাকে ফোন দেয়া, হালিমা যে এটা কি হইলো, আমি গ্রামে মুখ দেখাইতে পারি না, সবাই অনেক বিশ্রী কথা বলে, খারাপ কথা বলে। আজকে যদি আমার আব্বা সুস্থ থাকতো, ভালো থাকতো, তাহলে তো আব্বা কখনোই আমাকে এই পরিবারে রাখতো না। আব্বা কিন্তু আমাকে নিয়ে চলে যেত, এবং আব্বা আমাকে রাখতো না যে তোমার আম্মা এরকম একটা কাজ করে বসলো। আমি বললাম যে যাই হোক, তোমার আব্বা তো অসুস্থ, তো এখন কি আর করা, তোমার আব্বার সঙ্গে তুমি সব কিছু আলোচনা করো, ওনাকে জানাও, যা হবার যেটা হবার সেটা তো হয়েই গেছে, এখন তো আর এসব বলে লাভ নাই, এখন এটা কিভাবে সমাধা করা যায় এবং সমাধা লাইনে তখন হাঁটো। তো তখন ওর মতো করে ম্যানেজ করে আস্তে আস্তে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো আমাদের বাড়িতেই আছে, ওই আমাদের বাড়িতে, আমার ওয়াইফও আমাদের ঘরে থাকে, আমার হেলাল সর্দারও মাঝে মাঝে আসে, এবং আমার মা তো আসেই।
তা আমার যে ছোট ভাইরা আছে এর মাঝে আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি। আমার ছোট ভাই যে 3টা ছিল 3টাই নষ্ট হয়ে গেছে। আমার একেবারে ছোট যেটা ছিল হয়তো দোকান চালাইতো, দোকান বিক্রি কইরা ওই মনে করেন একদম মানে নেশা পানি করে শেষ। এরপরে যেটা আছে এটা এক মহিলারে বিয়ে করে ঘর জামাই চলে গেছে। আর একেবারে পরের যেটা আছে এটার অবস্থাও ভালো না। আর আমার একেবারে ছোট যে বোনটা আছে ওইটা মোটামুটি একটু ভালো আছে, ওইটার সঙ্গে তখন ওভাবে মিশতে আছে। তা আমি তখন আমার ওয়াইফরে বললাম একটা কাজ করো, তাড়াতাড়ি আমার ছোটো বোনটার বিয়ে দিয়ে দাও। ও বলে যে এখন কি বিয়ে দেওয়া যাইবো, যেরকম একটা বদনাম হয়েছে। বললাম তারপরও দেখো। তো এই সম্পূর্ণ হালিমা তখন তার তত্ত্বাবধানে আমার একদম ছোটো যে বোনটা আছে ওইটারও বিয়ে দিয়ে দেয়। আমার একেবারে ছোটো বোনটার তখন বিয়ে হয়ে যায়। ভাইগুলো একটাও আমার মানুষ হইল না, সবগুলো নেশা পানি করে আসলে আমার মায়ের প্রশ্রয় পেয়ে পেয়ে তারা খারাপ হয়ে গেছে। কম বয়সে আমার আম্মা তাদেরকে টাকা পয়সা দেখাইছে এবং টাকা পয়সা দেখিয়ে তারা সবাই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এরা এদের মতো করে এরা চলে গেল। পরে আমার আব্বা মাঝে মাঝে আসে হেলাল সর্দার, আমি হেলাল সর্দারের সাথে কথা বলি না। যে এরকম একটা বদমাইশ লোক আমার আম্মার সঙ্গে এরকম একটা কাজ করে বসলো, তা আমি এই লোকটার সঙ্গে কথা বলি না। এইরকম করতে করতে পরে আমার আম্মা একটা সময়, আমি আবার এই দিক দিয়ে আবার ওই যে প্রথমে 3 বছর পরে এই ঘটনা, এরপরে ছিলাম আরও 2 বছর, টোটাল 5 বছর। তো 5 বছরে আমি মোটামুটি ভালো টাকায় কামাইছি। আমার নিজেরও কিছু ক্যাশ ক্যাপাবিলিটি হইলো এবং পরিবারের জন্যও পাঠাইছি। ভাই বোনদের বিয়ে শাদী দিলাম, আব্বা মারে টাকা দিলাম বা আমার ওয়াইফের টাকা দিলাম, সব আমি চালাইতেছি। তো এবার 5 বছর হয়ে গেল। 5 বছর হয়ে যাওয়ার পরে আমার মালিক আমারে বলতেছে তুই দেশে যাস না, 5 বছর হয়ে গেছে, তুই দেশে যাস না। আমার ওই আরিফ ভাইও বলে, আরিফ ভাই তখন অন্য জায়গায় বিয়ে করে, অন্য একটা জায়গায় বিয়ে করে। পরে উনি আমার বলে তুই বিয়ে করলে প্রেম করে ভালোবাসা 5 বছর বউরে ছাড়া থাকতেছিস কীভাবে, এটা কি সম্ভব নাকি, তুই বাড়িতে যা। মানে উনি বলে, কিন্তু আমি বাড়িতে যাই না, রাগ করে যে আমার আম্মা এরকম একটা ঘটনা কেন ঘটাইলো, হেলাল সর্দার আমার আম্মা কেন বিয়ে করলো। তো এই ঘটনা নিয়ে কথাবার্তা হইতে হইতে আমার ওয়াইফ তখন বলতেছে যে মানে আমার ওয়াইফ কিন্তু আমার উপরে কয়েকটা দিন ধরে একটু মনোমালিন্য, একটু রাগারাগি। কেন রাগ, মানে এত রাগারাগি আমি বুঝি না। তো মনে হয় যে আমি দেশে যাইনি, এই জন্যই মনে এরকম করে। তো যাই হোক, পরে সব কিছু ঠিকঠাক হলো যে আমি দেশে যাব এবং দেশে গিয়ে সব কিছু ঠিক হবে। এবার আমি যেদিন দেশে আসলাম ভাই, এবং আমি দেশে আসার আগে আমার ওয়াইফের সঙ্গে কথা বললাম, হালিমার সঙ্গে কথা বললাম যে আমি আসতেছি, আমি দেশে যাব, তোমার জন্য কী কী আনবো, ওই কী কী আনতে হবে সেটাও আমাকে বলছে, যে আমার জন্য এই আনবা ওই আনবা, এগুলো সব বলছে। বলার পরে আমি যখন ঢাকা বিমানবন্দরে নামার পরে আমার সৎমা আর আমার বড় সৎ ভাইটা আমার রিসিভ করার জন্য গেছি এয়ারপোর্টে। ওনাদের সঙ্গে তখন আমি যাচ্ছি আর আমার মায়েরে বললাম যে মা, হালিমা তো ঘরে একাই রইলো, তুমি হালিমারে আনলা না কেন। তো এই হালিমারে আনলা না কেন বলার পরে আমার সৎ ভাই তখন আমার বলতেছে, ভাবি কি আসে নাকি আমাদের বাড়িতে, ভাবি তো নাই। আমি বললাম ভাবি নাই মানে, কই গেছে। পরে বলে ভাবি তো চলে গেছে তার বাপের বাড়িতে। আমি কেন চলে গেছে, পরে বলে কেন চলে গেছে জানি না, ভাবি নাকি কারো সংসার করবো না, ভাবি নাকি বরিশালে চাকরি করবো। আমার সৎ ভাই আমারে বলতেছে। আমি বললাম বেটা, আমি কালকে কথা বললাম, ফ্লাইটে ওঠার আগেও তার সঙ্গে কথা হইলো, সে আমারে বললো তার এই মালামাল আনতে হবে, আমার মালামালের লিস্টগুলো পর্যন্ত দিল। আমি সে মালামালের লিস্টও নিলাম তার কাছ থেকে, আমি তার জন্য মালগুলো নিয়েও আসলাম। আর এখন তুই বলতেছিস যে সে বলতেছে সে আমার সংসার করবে না, মানে এইটা কি ধরনের কথা বা এটা কেমন কথা। আমার ছোটো ভাই তখন বলতেছে আমি কি বলবো, ভাবি যা বললো সেটাই তো আপনাকে জানাইলাম। তখন ধরেন আমার মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়লো যে আমার ছোটো ভাইটা আমার কী শোনাইলো, এইটা কেমন কথা আমারে বললো। আমি তখন ওর নাম্বারে কল দিতেছি, ওর নাম্বার তখন বন্ধ, মানে সব কিছু বন্ধ। আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পর তখন তো আমার শ্বশুর অসুস্থ, শ্বশুর হসপিটাল থেকে বাড়িতে আসছে, উনি খুব অসুস্থ। আর আমার এমনি আরও মানে হালিমার বোন আছে আরও 2টা ছোট, তো এগুলো যুবতী হয়ে গেছে, এগুলোর এখনও বিয়ে শাদী হয় নাই, তবে 2টোই যুবতী। মানে এরা আবার হালিমার পরে একটা ভাই আছে, এরপরে 2টা বোন আর কি। পরে আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে লাকিজ টাকিজগুলো রাইখে দৌড়ে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। তো পাশাপাশি বাড়ি, যাওয়ার পরে হালিমা দরজা আটকায় রাখছে, দরজা খোলে না। হালিমার মারে আমি বললাম কি গো মা, কী হয়েছে, আপনার মেয়ে, আমি বিদেশ থেকে আসতেছে, আমার সঙ্গে ভালো করে কথা বললো, এত সুন্দর করে আমার সঙ্গে কথা বললো, আমারে বললো এটা আনার জন্য ওইটা আনার জন্য। সে আমারে যা বলছে আমি তো সবই প্যাকেট করলাম, সবই নিয়ে আসলাম, কিন্তু এখন সে আমার সঙ্গে এরকম করতেছে কেন সে দরজা খোলে না, কী হয়েছে আপনি একটু দেখেন তো। তো আমার শাশুড়ি আমারে বলতেছে, বাবারে আমি কি বলবো, আমি তো বুঝি না তোমাদের মনের ভিতরে কি চলতেছে, তোমরা যে কী করো এটা তোমরাই ভালো জানো, আমি তো বুঝি না ওর কি হয়েছে না হয়েছে, কেন দরজা খোলে না, হয়তো দরজাই খোলে না। তো আমি জানালা দিয়ে বলতেছি হালিমা জানালা খোলো, কী হয়েছে আমারে বলো। কিছু বলে না। তো গ্রামের ছেলেমেয়েরা হাসাহাসি করতেছে না, যে বিদেশ থেকে আসছি, বউ আমার দেখে দরজা আটকে রাখছে, এখন আমি বউরে বের করতেছি, তো এটা সবাই হাসাহাসি করে, একটা লজ্জারও বিষয়। তো পরে আমি কী করলাম, এখান থেকে চলে গেছি। বাড়িতে গিয়া মারে বললাম মা কী হয়েছে। মা বলে আমিও জানি না কী হয়েছে, তোর বউ হঠাৎ করে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে তুই আসবি যে ডেট হয়েছে, তোর বউ চলে গেছে। তো
তো আমি মানে এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, এটা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম। আমি কিন্তু আমার মায়ের এই শর্ত দিয়েছিলাম যে আমি যখন বাড়িতে আসবো এই হেলাল সর্দার যাতে কোনোদিন আমাদের বাড়িতে না আসে, আর আমি বাড়িতে আসলে তোমার লগে হেলাল সর্দারে সারাসারি করে ফেলবো। আমার আম্মা তখন বলে আচ্ছা ঠিক আছে, তুই আসলে আমার সারাসারি করে দিস, আমি এই লম্পটের সাথে সংসার করবো না। পরে বাড়িতে আসার পরে যদি হালিম এরকম করে, আমি আর হালিমের সাবজেক্টে গেলাম না, না গিয়া আমি তখন এলাকার লোকজন ডাকাইলাম, ডাকাইয়া বললাম যে এমন এমন ঘটনা, আমার আম্মা হেলাল সর্দারে ছেড়ে দিতে চাচ্ছে, আমার আম্মা হেলাল সর্দারের সাথে সংসার করবে না, এবং হেলাল সর্দারের অনেক বদনাম আছে, আমার আম্মা নিজেও বলছে। তো এবার সবাই বলে যে ঠিক আছে, যদি ছাড়াছাড়ি হয় তাহলে মানে আইনানুগভাবে সামাজিকভাবে যেভাবে ছাড়াছাড়ি হয় ওই ছাড়াছাড়ি করে দে। তো ওখানে আমি হুজুর ডেকে হেলাল সর্দারে তার পাইনি, হেলাল সর্দার নাই, আমি আমার আম্মারে দিয়ে তখন তবা পাঠ করাইলাম, বা আপনার আমার আম্মারে দিয়ে আমি তখন ডিভোর্স দিলাম। এবং ডিভোর্স দিয়ে ওই তালাকের যে পেপার ছিল ওই পেপারও রেডি করে আম্মাকে দিয়ে তখন আমি আমাদের সিগনেচার করে আমি উকিলের মাধ্যমে হেলাল সর্দারের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মানে হেলাল সর্দারের সাথে আমার মায়ের এই সম্পূর্ণভাবে যাই ঝামেলাটা শেষ করলাম, প্রায় সপ্তাহখানিকের মতো লাগছে এই ঝামেলাগুলো শেষ করতে। এই এক সপ্তাহ বাবদ এই আপনার হালিমা একটা বারের জন্য আমাদের বাড়িতে আসে নাই, আমাদের বাড়িতেও আসে নাই, এবং এক সপ্তাহের মধ্যে আমি ওরও কোনো খবর নিতে পারিনি, যেহেতু আম্মারে ছাড়াছাড়ি করবো, আম্মা এখান থেকে চলে যাবে, মা আম্মা ওনার সংসার করবে না, এই সব কিছু ঠিকঠাক করতে এক সপ্তাহ ওর খোঁজখবর নেই। এক সপ্তাহ পরে আমি যখন ওরা আনতে গেছি তখন ওর মা আমারে বলতেছে ওনাকে ওর খালার বাসায় চলে গেছে, মানে হালিমা ওর খালার বাসায় চলে গেছে। ওর খালার বাসা হচ্ছে আপনার বরিশাল শহরে। তো আমি বললাম যে ওই খালার বাসায় চলে গেল কেন? ওর মা বলে আমি তো জানি না রে বাজান, ওর কী হয়েছে, ওই খায় না দায় না ঘুমায় না, সারাদিনই কান্নাকাটি করে, এবং আয়ের পরে ওর খালা আসছে, ওর খালার লগেও চলে গেছে। তাই আমি বললাম যে ওর খালার বাড়ি কই? পরে বলো অমুক জায়গায়। তাই আমি বললাম যে আমি যাবো। উনি বলে না, তুমি এখন গরম গরম যাইও না, আগে আমি গিয়ে দেখি বুঝিয়ে শোনে আনতে পারি কি না, তা আমি যদি বুঝিয়ে শোনে আনতে না পারি তাহলে তুমি যাইও। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি না পারেন তাহলে আমি যাব। এবার উনি আসছে, উনি গেছে, উনি কিছু করতে পারেন, এদিক দিয়ে আমার ছুটিও কম। আমি যেহেতু এখান দোকানে আমি ধরেন সবার বড় বা সিনিয়র, আমার এই ছুটি আনছে মাত্র 2 মাসের, আবার সামনে সিজন, তাই সিজনের আগে আমার চলে যাওয়া লাগবে। 2 মাসের ছুটি আনছি, এই ঝামেলার মধ্যে 15 দিন চলে গেছে। এবার আমার শাশুড়ি গেছে, শাশুড়ি যাওয়ার পরও একই কথা যে ও আসবে না, হালিমা আসবে না। আমার শাশুড়িও বলতেছে যে না আমি এর সংসার করব না, আমি ওর সংসারে যাবই না, মানে এরকম করে এগুলো করতেছে। আমার মাও বারবার, মানে আমি শাশুড়িও জিজ্ঞেস করতেছে যে অপরাধ কী, মানে ওই কী করছে তুই বল না, মানে আমি বলতেও পারবো না, ও যে কী করছে আমি বলতেও পারবো না। ওর নাম্বারটা চেঞ্জ করে ফেলে, ওর যে মোবাইল নাম্বার ছিল ওইটা পাল্টায় ফেলে। মানে ও দেশে, আমি বিদেশ থাকতে যেমন ছিল, আমি বিদেশ থেকে যখন ফ্লাইটে উঠছি ভাই, মানে ফ্লাইটে ওঠার সঙ্গে সঙ্গে ও চেঞ্জ। আমি যেদিন থেকে ফ্লাইটে উঠছি ওই দিন থেকে আর আমার কোনো কথাই শুনতে রাজি নাই, এবং আমার মনে হয় বাংলাদেশে পা রাখার সাথে সাথে ওকে জিনে ধরে ফেলে, এমন একটা অবস্থা। যাই হোক, এরকম করতেছে, আমি তো আর কি বলবো না বলবো ভাই, আমার তো আর মানে আমি তখন বিদেশ হয়ে যেতেছে, আমার ছুটির সময়গুলোও চলে যেতেছে। আজকে ভালোবাসে ওরে বিয়ে করে 1 সপ্তাহ সাথে থেকে গেলাম, এখন আপনার ধরেন 5 বছর পরে ফিরে আসছি, তারপর আমার সঙ্গে এরকমটা করতেছে। আমি তো এটা আর মানতে পারতেছি না, মানে ভিতরটা তখন খুব ফেটে যাচ্ছিল কষ্টে। দেন কী করবো, যতই বুঝায় একটা মানুষ যদি আমার সঙ্গে কথাই না বলে, কথা বললে তো অনেক বড় বড় সমস্যারও সমাধান হয়ে যায়, কিন্তু কথা তো বলতে হবে না, ও তো আমার সঙ্গে কথাই বলে না। যতই কথা বলার চেষ্টা করি, যতই তার সামনে যাই, সে আমাকে ইগনোর করে, আমার অবহেলা করে, আমার কাছ থেকে দূরে যায়। মানে সে যে কী করতেছে আমি আপনাকে এটা বলে বুঝাতে পারবো না। তেমন আমি ভাবতেছি যে এখন কি করা যায়, মানে আমি কি করব, মানে কি করা যায়, এগুলোই চিন্তা করতেছি। এই চিন্তা করতে করতে আপনার দিন রাত কাটতে কাটতে প্রায় মোটামুটি 1 মাসের মতো চলে গেছে। 1 মাসের মতো চলে গেছে, আমার হাতে আছে আর মাত্র 1 মাস। আমি ওর বাড়ি যাইতেছি, ওর খালারে ধরতেছি, ওই তখন ওইখানে চাকরি নিয়ে আনে, কোথায় যেন চাকরি করে, ও সংসার করবে না, মানে সোজা কথাও আমার সংসার করবে না, আমার সংসারেও করবে না, ওইখানে চাকরি নিয়ে আনে। তো এই 2 মাস পর্যন্ত এইভাবে যায়, ঝামেলার মধ্যে ছিলাম। 2 মাস পরে আমি তখন চলে গেছি সৌদি আরবে। আমি কি করব ভাই, কারণ আমি তো আর পারি নাই। এখন যেই আরিফ ভাই আমারে চাকরি দিছে, আরিফ ভাই ওইগুলো শুনে উনিও অনেক কষ্ট পাইছে যে এত কাহিনী করে এত কিছু করে বিয়ে করলা। আমার বিয়ের জীবনে ওর সঙ্গে আমি 5 বছরে ছিলাম 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ ওরা আমি পাইছি, এবং 1 সপ্তাহ পর তো আমি বিদেশে চলে গেছি। এবার বিদেশে যাওয়ার পরে ভাই আমার ভিতরে তখন রাগ, ক্ষোভ, অভিমান, মানে প্রচুর রাগ আমি ওর উপরে। ওই আমার এত বড় ক্ষতি করছে, ওরে আমি আস্ত ছাড়বো না, এই সেই। তখন আবার আমার মোটামুটি ক্যাশ ক্যাপাবিলিটি হয়, আমি নিজেই তখন সৌদি আরবে আপনার একটা দোকান দিয়ে দিই, একটা টেলার্সের দোকান আমি নিজেই দিই, এবং খুব বড় করে সুন্দর করে একটা দোকান দিই। দোকান থেকে আমার লক্ষ লক্ষ টাকা মান্থলি ইনকাম হতো। আবার বড় একটা মাদ্রাসা ছিল আমার টেলার্সের সামনেই, সেই মাদ্রাসার ধরেন ছেলে মেয়েদের যত জামা কাপড় আছে সব আমি সিলাইতাম, মানে আমার দোকান থেকে সিলাইতো। তো দেখা যায় ওইখান থেকে আমি প্রতি বছরে বড় ধরনের একটা অ্যামাউন্ট পাইতাম। সব কিছু মিলিয়ে তখন এইভাবে দিনগুলো কাটতেছে, এবং আমি তখন সৌদি আরবে চলে গেলাম। যাওয়ার পরে
আমি সৌদি আরবে যাওয়ার প্রায় 6 থেকে 7 মাস পরে আমার আম্মা তখন আমারে বলতেছে এক খবর কি, আমার আম্মা বলে, আচ্ছা বাজান, যা হবার তা হইছে, হালিমা ন্যায় করো আর অন্যায় করো, যেটা করার করছে, এখন মা যদি মানে মধ্যস্থ হইয়া তোরা একটা কথা বলি, আর তুই কথাটা রাখবি কিনা। তখন কিন্তু হালিমের উপর আমার প্রচুর ক্ষোভ, মানে অনেক রাগ, মানে আমি এরকম রাগ করছি ওর উপরে যে ওরে পাইলে আমি গুলি করে মেরে ফেলবো, মানে এরকম একটা রাগ ওর উপরে। এই রাগ কিন্তু আমি আবার কাউরে বুঝতে দেই না, মানে আমার পরিবার পরিজন কাউরেই বুঝতে দেই না। তাই আমি মায়েরে বললাম, মা আমারে বলতেছে যে এই ঘটনা, এখন তুই রাখবি কিনা, যদি তুই রাখোস মায়ের কথা তাহলে মা বলি, আর না রাখলে বলার দরকার নেই। আমি বললাম তুমি বলো, সমস্যা কি, যদি রাখার মতো হয় আমি রাখবো না সেটা তো বলি নাই, যদি রাখার মতো হয় আমি রাখবো, বলো। আমার মা তখন আমারে বলে, তুই একটা কাজ কর, আমি হালিমারে পাসপোর্ট করাইয়া হালিমার পাসপোর্টটা পাঠাইতেছি, তুই হালিমারে বিদেশ নিয়ে যা। আমার আম্মা বলতেছে। তখন আমি চিন্তা করলাম যে বিদেশে আনবো কেন, ও কি আমার সংসার করবে? মা বলে হ্যাঁ করবে। তাই আমি বললাম, দাও ওর কাছে মোবাইল দাও, ওর মোবাইল নাম্বারটা আমি কথা বলি। মা বলে না, ও তোর সঙ্গে এখন কথা বলবে না, এখন তোদের সঙ্গে কোনো কথা হবে না মোবাইলে কথা কাটাকাটি হইলে এটা আরও খারাপের দিকে চলে যাবে, আরও বিচ্ছেদের দিকে চলে যাবে, আরও ঝামেলা হবে। এর থেকে বরং একটা কাজ করো, বিদেশে চলে যাক, এবং বিদেশে গেলে তারপরে তোরা দুজনে বসে কথাবার্তা বলবি, সমস্যা তোরা সমাধান করবি, এখন দেশ বিদেশে এরকম মোবাইলে কথা বলিস না। পরে আমি বললাম যে মা কি সমস্যা, ওরা আমি একটু ভিডিও কল দিই আর আমি একটু দেখি। মা বলে না, ও তোর সামনে যাবেই না, ও ভিডিও কলেও তোর সামনে যাবে না। তো আমার আম্মা তখন মোটামুটি আমার উপরে এরকম করে আমাকে বুঝাইতেছে যে আচ্ছা ঠিক আছে, ও যদি আমি ভিডিও কলও না আসে, কথা না বলে, ও ইমো হোয়াটসঅ্যাপ মানে যা আছে সব কিছু দেখে ভাই আমাকে ব্লক করে রাখছে, এবং ও নতুন সিম চালাতে হয়েছে, সিম নাম্বার আমি জানি না। তো এবার আমি মনে মনে চিন্তা করতেছিলাম, মা এই প্রস্তাবটা দেওয়ার পরে তুই আমার অনেক ক্ষতি করলি, গ্রামে মান সম্মান নষ্ট করাইলি, এবং আমার জীবনটা এভাবে শেষ করলি। তখন আমি রাগ হয়েছি। তো রাগ হইয়া ভাই আমি এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি রাগ হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমার বারে বিক্রি করে দিব। বারে এখানে কিছু বাঙালি আছে যেদের এক কথায় বলতে গেলে খারাপ কাজের, ওইখানে আমি বিক্রি করে দিব, সৌদি আরবে আইনা, ওইরকম একটা প্ল্যানিং আমি তখন তারে করছি। যেহেতু আমার জীবনটা এভাবে নষ্ট করছে, আমার এত ক্ষতি করছে, এখনও সৌদি আরব আসতে চায় কেন, আমি ওর ক্ষতি করব। মানে ও হঠাৎ মাথার ভিতরে এই ধরনের একটা প্রতিশোধ পরায়ণ হয়ে আমি তখন এই জিনিসটা করলাম যে না, আমি ওর এই ক্ষতিটা করব। পরে আমি কথাবার্তা বলি, এবং আপনার কথাবার্তা বলি শেষ করে আমি চিন্তা করলাম যে না, এবার আমি ঠিক আছে মা, ওরে বলো পাসপোর্ট করার জন্য আমি ওরে নিয়ে আসবো। আম্মা বলে ওখানে গেলে কোনো ঝামেলা হবে না? তাই না আমার কোনো ঝামেলা হবে না। কিসের ঝামেলা? কিচ্ছু হবে না, আপনি একটা কাজ করেন, আপনি দিয়ে দেন, এবারে নিয়ে আসবো। পরে আমার আম্মা ওর পাসপোর্ট সব কিছু ঠিকঠাক করাইলো, পাসপোর্ট পাঠানোর পরে আমি এক সৌদি আনরে ধরলাম, ধরে ওর বাসার কাজের মেয়ে লাগে, যে তোর বাসার কাজের মেয়ে এমনি আইনা দিব, তুই নিবি কিনা? ওই বলো নিব। তো ও আবার ওই সৌদিয়ানরাও একটু ভালো ছিল না, একটু খারাপ নেশা টেশা করতো আর কি। ওরে আমি ওই লাইনের লোকে আর কি, এই নারীবাজি করে। তো ওরে ধইরা তখন ওর বাসার আমি তখন একটা কাজের মেয়ের ভিসা বাইর করি। কাজের মেয়ের ভিসাটা বাইর করে ওই ভিসাটা দিয়ে, মানে খাদ্দামার বিষয় যেটা বলে কাজের মেয়ের বিষয়, আমি তখন এই হালিমারে সৌদি আরবে নিয়ে আসি। তো ওই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে খারাপ একটা মুহূর্ত ছিল, যে আমি আল্লাহর পবিত্র জায়গায় দাঁড়িয়ে এরকম একটা কাজের সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি সিদ্ধান্ত উপলব্ধ হয়ে আমি তখন বললাম যে ঠিক আছে, ওরা আগে নিয়ে আসা হোক। দেন বরাবর ওরা তখন সৌদি আরবে নিয়ে আসে, এবং আনার পরে এয়ারপোর্ট থেকে যখন আমি ওকে বের করে আমার সঙ্গে 1 সেকেন্ডও কথা বলি না। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমি ওকে যে গাড়িতে আমরা বিক্রি করছি, আসলে বিক্রি করছি বলতে এত টাকা বিক্রি করি নাই, মানে অল্প কিছু টাকাই নিয়েছিলাম, ওই গাড়িতে আমি তখন তারা উঠিয়ে দিই। ওই গাড়িতে তারা উঠিয়ে দিয়ে আমি আমার গাড়িতে উঠে আমি তখন চলে গেছি। চলে যাওয়ার পর ওর কাছে তখন মোবাইল ফোন কিছুই নাই। বাসায় গেছি, বাসায় যেয়ে আমি মায়ের ফোন দিয়ে বললাম, মা আমারে বলে কিরে ওই গেছে? আমি বললাম যে ওই তো আসছে, কিন্তু ও তো মনে হয় সৌদি আরবে কোনো পোলার লগে লিঙ্ক ছিল, মা ওই তো মনে হয় অন্য কোথাও চলে গেছে। আমার আম্মা বলে, বলিস কি তুই, অন্য কোনো ছেলের সাথে লিঙ্ক ছিল? মানে আমি বললাম হ্যাঁ, আমার তো তাই মনে হয় যেন অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে, ইটিস পিটিস আছে। দেখলে মা, ও তো সৌদি আরবে মানে প্লেন থেকে নাই মা, ওর প্লেনের সব যাত্রীদেরকে আমি পাইছি, আমি তো ওরা পাইনি। আম্মা তখন আমার বলতেছে, এই না মেয়ে এরকম না, মেয়েটা ভালো, এই মেয়ে এরকম না, মেয়েটা খুব ভালো, এর মতো ভালো মেয়ে হতে পারে না, ওই খুবই ভালো, তুই কী বলিস ওরে তুই? ও আমি বলি, মা এতই যদি ভালো হইব তাহলে ও আমার সঙ্গে এটা কেন করলো? আর আরেকটা কথা আমি সেখানে জানতেও পারছি, যেটা আমি আপনাকে এতক্ষণ বলি নাই, যে গোপনে আমার আব্বার সঙ্গেও নাকি ওর খারাপ সম্পর্ক ছিল, মানে ওই আপনার হেলাল সর্দারের সঙ্গে। আমি বলি, ও যদি এতই ভালো হবে তা হেলাল সর্দারের সঙ্গে ওর খারাপ সম্পর্ক হইল কেন? হেলাল সর্দারের সঙ্গে খারাপ সম্পর্ক করলো, আমার বাপের সঙ্গে আমারে ছেড়ে দিল, আমার ঘর ছেড়ে চলে গেল, ও ভালো কেমনে? সৌদি কোনো না কোনো ছেলের সঙ্গে খারাপ সম্পর্ক আছে, ওই ছেলে বাসায় চলে গেছে, আমার কাছে আসে নাই। আমার মা তখন আমার বলতেছে, ওই তো তোর সৎ বাবারে
হেলাল সর্দারও তো গোপনে বিয়ে করছে আমারে বলে। তাই বললাম হ্যাঁ এইবার তো বুঝলা যে গোপনে বিয়ে করা মানে কি। গোপনে বিয়ে করা মানে আমার আব্বার সঙ্গে ওর খারাপ সম্পর্ক ছিল। আমার আম্মা বলে দেখ, আমার আম্মা আবারও বলে মেয়েটা খারাপ না, তুই মেয়েটারে বাইর কর। আমি বললাম যদি খারাপই নয় তুই আমার বাবারই বিয়ে করলো কেন, আমার সংসার থেকে চলে গেল কেন। আমার মা তখন আমার বলতেছে আরে বাবার সবে তোরে বলতেছি তুই ওরে বাইর করে আনাগে। আমি বললাম না আমারও বাইর করতাম, তুমি রাখো এটা বলে আমি তখন ফোনটা কেটে দিছি। আম্মা সারাদিন আমার ফোন দিছে, ধরি নাই, রাতের বেলায় ফোন ধরছি, ধরিয়া মায়েরে বলতেছি যে মা তুমি আমার আর ফোন টোন দিও না তো, আমার এই মেয়ের কথাই আমি শুনতে চাই না, এই মেয়ে খারাপ, এই মেয়ে বজ্জাত মেয়ে, আমি এই মেয়ের কথাই শুনবো না, এই মেয়ে কই চলে গেছে আমি জানি না। আমার মা তখন বলে তুই মেয়েটারে আবারও খারাপ বললি। আমি বলে তো খারাপরে আমি খারাপ বলবো না তো কী বলবো। আমার আম্মা বলে তাইলে তোরে আমি বলি তুই শোন, আমার কথা শুনে আমি বললাম বলো। আমার মা বলে বাজান রে তোর ঘরে তো কোনো বিল্ডিং নাই, কোনো বিল্ডিং আছে। আমি বললাম যে না। মা বলে তুই ওই যে টিপ কলের পাশে চারপাশে টিনের বেড়া দিয়া ওইখানে গোসলখানা বানাইছিস না। আমি বললাম হ বানাইছি। মা বলে তোর বউ এখানে দুপুরবেলায় গোসল করতে গেছে পরে তোর বাপে খারাপ ভাবে তারে ভিডিও করে ফেলে। আমি বললাম তারপর, বলে ভিডিও কইরা তারাই বলে যে এই ভিডিও পুরা গ্রামের ছেলে মেয়ে সবাইরে দেখাবে, সবার মোবাইলে দিয়ে দেবে। এই কথা বইলা তোর বাপ তার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হয়, এবং খারাপ সম্পর্কে লিপ্ত হইয়া এই হেলাল সর্দার এটা আবার ভিডিও করে। ভিডিও করিয়া বললাম এটা তো জামাইরে পাঠাই দিমু, নাহলে তোর জামাই বাড়িতে আসার আগে তুই এখান থেকে বেরো। তো ও তখন ওই নিজের ইজ্জত বাঁচানোর জন্য তুই বাড়িতে আসার আগে ওই বাড়িঘর ছেড়ে চলে যায়, এবং ঠিক হেলাল সর্দার রোডে যেমনে বুঝাইছে যেমনে নাচাইছো এইভাবেই নাচছে, এবং নাইচা শেষ পর্যন্ত হেলাল সর্দারের সঙ্গে সে খারাপ কাজ করবে না, সে একজন আলেমের মেয়ে, সে করবে না, যার জন্য হেলাল সর্দার তারা গোপনে বিয়েও করে। হুজুর ডাইকা কাবিন ছাড়া কলমা করে বিয়ে করে, কইরা ওর সঙ্গে এতদিন পর্যন্ত ছিল। এই গোপন খবর আমি যে কোনোভাবে হোক জানতে পারছি, এবং জানতে পারার পরে আমি গিয়া তার ওইখানে ধরছি। আমি তার যে কোনো জায়গায় ধরছি, ধরে আমি তার যখন মসব দিয়া ধরলাম যদি কেন বিয়া করলে ক, তেই আমার পা ধরিয়া কান্না কইতাছে যে মাগো আপনি কারো কাছে বললেন না, যদি বলেন তাহলে আমি পুরো পৃথিবীর সামনে উলঙ্গ হয়ে যাব, আমার ইজ্জত থাকবে না মা, আপনি যদি কারো কাছে না বলেন গো মা তাহলে আমি আপনারে বলতে পারি। তাই আমি বললাম যে হ্যাঁ মা ঠিক আছে, আমি কারো কাছেই বলবো না, তুই আমার কাছে বল। তখন বলে যে হেলাল সর্দার আমার সাথে এগুলো করছে, টিনের বেড়ার ফাঁক দিয়ে উনি আমার ভিডিও করছে, এরপর উনি এগুলো ছেড়ে দিবে বলে এগুলো আমরা দিছে। আমার আব্বা একজন আলেম মানুষ, আমার আব্বা এই গ্রামের 10 জনের ইমাম ছিলেন, এবং আমার ছোটো 2টা বোন আছে, আমার এই ছোটো 2টা বোনেরও বিয়ে হয় নাই। যদি আমার এরকম একটা বদনাম রটে যায় তাহলে আমার এই ছোটো 2টা বোনেরও তার বিয়ে দিতে পারবো না গো মা। এই কারণে আমি এই কাজগুলো করছি, তবে আমি একটা রাতও ঘুমাইতে পারি নাই। প্রতিটা রাত আমি চিন্তা করলাম আমি কি করলাম। আর আমার স্বামী শফিক সেও আমারে বুঝলো না। আমার মা তখন নাকি তারা বলে সে বুঝে নেয়, মানে সে তো পাগলের মতো তোর খুঁজছে, বলে প্রতি মুহূর্তে হেলাল সর্দার আমার ফোন দিয়া যা কইতো, আমার যেভাবে ঘুরেতাম এভাবেই ঘুরতাম, তা না হলে যদি মা উনি এগুলো ছেড়ে দেয়, ইন্টারনেটে ছেড়ে দেয়, মানুষকে দেখাই দেয়। আমার মা বলে আহারে মেয়ে রে তুই এগুলো কেন আগে আমার কাছ থেকে বললি না, আমার কাছে তো এগুলো তোর বলা দরকার ছিল, আমার কাছ থেকে কী কারণে তুই জানাইলি না, কী কারণে বললি না। তাই কান্নাকাটি করতেছে। পরে আমার মা নাকি ওরে তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন সৌভিকের সাথে কথা বলে তোরে বিদেশ পাঠিয়ে দিই, এগুলো তো দেশের বেজাল, দেশে রইব, বিদেশে পাঠাই দিলে পরে ও বলতেছে বিদেশ পাঠাই দিলেও যদি হেলাল সর্দার এগুলো ইন্টারনেটে ছাইড়ে দেয় তখন কী হইব। এরপরে আমার মা নাকি তখন যে হেলাল সর্দারে দৌড়ছে ঘরের ভিতরে, হেলাল সর্দারে দৌড়ছে আমাদের এলাকার চেয়ারম্যানের ডাইকা, এবং উপজেলা থেকে আমাদের উপজেলা যে টিউনু আসলে টিউনুরেও মা বিষয়গুলো জানাইছে, এবং জানাইয়া তখনই হেলাল সর্দার ওখানে ধরছে। ধরার পরে হেলাল সর্দার থেকে লিখিত নেওয়া হয়েছে যে হেলাল সর্দার এগুলো ইন্টারনেটে ছড়াবে না, যদি ছড়ায় তাহলে হেলাল সর্দার নামে জরিমানা হবে, এই হবে সে হবে। এবং হেলাল সর্দার মুখিতভাবে ওকে আবারও তালাক দিছে, এবং দেওয়ার পরে আমি ওরে পাসপোর্ট করে ভিসা করে আমি তোর কাছে পাঠাইছি। আর এই মেয়েটারে তুই খারাপ বলতেছিস। আমি আর তখন বুঝতে পারতেছিলাম না মারে কি জবাব দিব। আমি বললাম মা তুমি যে কথাগুলো বললা এই কথাগুলো কি সত্যি? আমার মা বললাম আমি এক বিন্দুও তোর কাছে মিথ্যা বলি নাই, আমি যা বলছি তোর কাছে আমি সত্যি বলছি, আমি তোর কাছে এক বিন্দু পরিমাণ আমি মিথ্যা বলি নাই। মায়ের কাছ থেকে এই কথা শোনার পরে আমি তখন পাগলের মতো ওরে খুঁজতে শুরু করছি। তো যে দালালের কাছে বিক্রি করছে ওই দালাল কোন জায়গায় বিক্রি করছে, কোথায় বিক্রি করছে, এটা তার কইতে পারি না। এরপরে আমি বহু জায়গায় লোক পাঠায়া বহু জায়গায় বিক্রি করছি। পরে জানতে পারি সে ওরে অন্য একটা দেশে বিক্রি করেছে, সৌদি থেকে আরেকটা দেশে বিক্রি করছে। এবং ইতিমধ্যে এই ঘটনা তখন আমার গ্রামের মানুষের মাঝে জানাজানি হয়েছে, এবং আমি ওরে বিক্রি করেছি সৌদিতে না। ওর মা তখন আমার নামে থানাতে একটা মামলা দায়ের করে, অপহরণের মামলা করে,
এবং আমি ওরা সৌদিতে এনে বিক্রি করছি, ওই মামলা আজ পর্যন্ত চলতেছে। যেই মামলার কারণে আমার জীবন শেষ, আমি আর দেশে যাইতে পারলাম না। ওর সৌদিতে নাই, সৌদি থেকে অন্য কোনো দেশে নিয়ে গেছে। মাঝে মাঝে আমি এখনও ওরে খুঁজে বেড়াই, তবে একটা দালাল চক্রের মাধ্যমে জানতে পারছি ও সৌদির বাইরে আছে। তো কোন জায়গায় আছে এখনও এক্স্যাক্টলি ওর ঠিকানা আমি জানি না, তবে আমি যেটা জানি ওরে জোর করে কেউ আটকায় কিন্তু রাখেন। ও চাইলে কিন্তু চলে যেতে পারে, কিন্তু ও যাইতেছে না। ও কেন ওইখানে পড়ে আছে, এবং আপনাকে খোলাখুলিভাবে বলি, যেহেতু মামলাধীন আছে, আমি সঠিক বলতে পারতেছি না এইসব বিষয় নিয়ে, তবে এটাই বলি যে আমি জানি ও কোন জায়গায় আছে, এবং ও খোলাখুলিভাবে ও চাইলে দেশে যাইতে পারে, কিন্তু ও যায় না। এবং ওর পরিবার আমার ওই মামলাও উঠায় না, আমি দেশেও যাইতে পারি না। আমি বর্তমানে এক মানবতার জীবনযাপন করতেছি, এবং কি করব না করব সৌদির মাটিতে পাগলের মতো ঘুঘু করে চারদিকে খুঁজে। এই মুহূর্তে আপনার এই ভিডিওগুলো আমার সামনে আসলে আমি গল্পগুলো শুনে আমার কাছে মনে হয় আপনার সঙ্গে শেয়ার করি। আপনি আমার গল্প যদি মন চায় মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন, আর যদি নাও করেন আমার একটা পরামর্শ দিবেন ভাই, বা আমি ওর বাবা মায়ের নাম্বার দিলাম, মানে ওর মায়ের নাম্বার দিলাম, হালিমার মায়ের নাম্বার, ওনার সঙ্গে কথাবার্তা বলে যদি পারেন আমার মামলাটি একটু ওঠানোর ব্যবস্থা করে দিয়েন। আর ভাই যদি পারেন আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, গল্পটা বললাম, এবং আপনাদেরকে একটা কথা বলি, খুবই ইম্পর্টেন্ট কথা, আমি ভুলে যেতে পারি, এই জন্য আগ থেকেই বলে রাখি। পৃথিবীর বড় বড় সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যায় কমিউনিকেশনের মাধ্যমে। পৃথিবীর বড় বড় সমস্যাগুলোও কিন্তু সমাধান হয়ে যায় কমিউনিকেশনের মাধ্যমে। আর ছোট সমস্যাগুলোও কিন্তু বিকট আকার ধারণ করে যখন সেখানে কমিউনিকেশন না থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, বোঝাপড়া থাকবে না। আপনি যদি আপনার একটা শত্রুর সঙ্গেও প্রতিনিয়ত কথা বলেন, ওনার সঙ্গেও কিন্তু আপনার বন্ধুত্ব হয়ে যাবে। আর আপনি যদি আপনার বন্ধুর সঙ্গেও প্রতিদিন যোগাযোগ না করেন, আপনার বন্ধুর সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই গল্পটাও তাই। হালিমা খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে ছিল। ওই আরিফের বাড়িতে মধ্যরাতে গিয়ে আরিফকে বুঝিয়ে, আরিফ সাহেবকে দিয়ে আপনার শফিককে বিদেশ পাঠানো, এটা কোনো স্বাভাবিক বিষয় না, কিন্তু ভীষণ অস্বাভাবিক একটা কাজ মেয়েটা করেছে। কিন্তু লাস্ট পর্যায়ে এসে হেলাল সর্দারের চক্রে পড়ে কেন সে এমন একটা কাজ করলো, এবং আজ হেলাল সর্দারেরও জেল হয়েছে, তিনিও সাজাপ্রাপ্ত আসামি, এবং জেল খেটে তিনিও বেরিয়ে আসছে সাজা ভোগ করে। তো এখন যে বিষয়টা আসলে আমার যেটা মনে হলো আর কি, যে শফিক তার জীবনে অপরাধ করেছে, আমরা এটাই করি, আমরা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নিই। আমার আব্বা মারা গেছে, আমার আব্বা সবসময় আমাকে একটা কথা বলেছিল যে বাবা, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় 1000 বার চিন্তা করবা, 1000 বার চিন্তা করে একটা সিদ্ধান্ত নিবা, তবে সিদ্ধান্ত নেওয়ার পরে কোনোভাবে এই সিদ্ধান্ত থেকে পিছু পা হাঁটবা না। তোমার জীবনে যতই বাধা আসুক, তবেই তুমি সাকসেস পুরুষ। আমরা আমাদের লাইফে যে ভুলগুলো করে হুটহাট করে সিদ্ধান্ত নেই, এবং এই সিদ্ধান্ত মুহূর্তের মাঝে পরিবর্তন করে ফেলি, যার জন্য জীবনের সাকসেস আসে না। গল্পের শেষের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে, এবং এই গল্পগুলো কেমন লেগেছে, গল্পটা কেমন লেগেছে, সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। এবং যদি আপনার মতে শফিককে কোনো কিছু বলার থাকে তাও লিখতে পারেন। প্রিয় বন্ধুরা, শেষবার মতো আজকে আবারও বলে যে যারা এখন পর্যন্ত আমার চন্দ্রনাথ পাহাড়ের সেই ভয়ঙ্কর ভিডিও না দেখে থাকেন, তারা ভিডিওটি এখানে ক্লিক করে দেখে নেবেন। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।